হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু এবিসি একাডেমি অফ সিভিল সার্ভিসেস। এবিসি একাডেমির আজকে সেশনে তোমাদেরকে স্বাগত জানাই। তো তোমরা বোর্ডে দেখতেই পাচ্ছ আজকে যে টপিকটা আমরা করতে চলেছি দ্যাট ইজ ইউনিয়ন লেজিসলেচার। তো আমরা যদি দেখো তাহলে পলিটির বেশ কিছু সেকশন আমরা কিন্তু কভার করে এসেছি। যেমন আমরা বিসিএস এক্সামের আগেই কিন্তু আমরা আর্টিকেল 1 টু আর্টিকেল 51A পর্যন্ত একটা কিন্তু ওভারভিউ আমরা এখানে দিয়ে এসেছি। তাহলে আজকে আমাদের যে টপিকটা মেন থাকবে, যেটার উপর আমরা মেন কনসেন্ট্রেট করবো, দ্যাট ইজ ইউনিয়ন লেজিসলেচার, বা বলতে পারো যে ভারতবর্ষের কেন্দ্রীয় আইনসভা সম্পর্কে কিন্তু আমরা ডিটেলসে আজকে স্টাডি করবো। এটা হচ্ছে তোমাদের যে কোনো পরীক্ষা, ইউপিএসসি, ডাব্লিউবিসিএস, এসএসসি, পিএসসি, যে কোনো এক্সাম, এছাড়াও যে কোনো এক্সাম, বাস্তব জীবনে যদি তুমি দেশের সরকার কিভাবে চলছে, তার প্রসিডিওর অফ ওয়ার্ক, সেগুলো সম্পর্কে যদি তোমার আইডিয়া রাখতে চাও, বা সেগুলো প্রত্যেকের আইডিয়া অবশ্যই রাখা উচিত, সেগুলোর জন্য কিন্তু ইউনিয়ন লেজিসলেচার সম্পর্কে প্রপার নলেজ তোমাদের থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বা অত্যন্ত দরকার। তাহলে আজকে আমাদের এই টপিকটা হবে, এই টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব মন দিয়ে করো। এই আইনসভা বা বলতে পারো লেজিসলেচারকে আমরা স্পেসিফিকলি যদি দেখো তিনটে পার্টে এটাকে কমপ্লিট করার চেষ্টা করবো, কেন কি এটা একটা অনেক বড় টপিক। এটাকে আমরা প্রথমে ইউনিয়ন লেজিসলেচার, তার গঠন এই সম্পর্কে পড়বো। সেকেন্ড পার্ট যদি দেখো, সেকেন্ড পার্টে আমরা এর সেশন, পার্লামেন্টের সেশন, কখন কখন সে পার্লামেন্টের অধিবেশন বসে সেটা নিয়ে আমরা আলোচনা করব। এবং থার্ড, সেখানে ডিসিশন মেকিং কিভাবে হয়, পার্লামেন্টের প্রসিডিওর সম্পর্কে আমরা সেখানে আলোচনা করবো। এটাকে আমরা তিনটে পার্টে কভার করবো। তো আজকে আমাদের ফার্স্ট পার্ট, যেখানে আমরা বেসিক স্ট্রাকচার অফ ইউনিয়ন লেজিসলেচার, তার অরিজিন, এগুলো সম্পর্কে আমরা কিন্তু স্ট্রাকচার। তো চলো দেরি না করে ক্লাসে স্টার্ট করি। তো ক্লাসে স্টার্ট করার আগে আমাদের ছোট্ট একটু একাডেমি সম্পর্কে বলে নিই। এবিসি একাডেমি অফ সিভিল সার্ভিসেস কম্পিটিটিভ ফিল্ডের যে কোনো রকম প্রিপারেশনের জন্য কিন্তু তোমরা এবিসি একাডেমি অফ সিভিল সার্ভিসের সাথে কন্ট্যাক্ট করতে পারো। মেনলি যদি দেখো তাহলে আমরা এই মুহূর্তে দু ধরনের ব্যাচেস কন্ডাক্ট করছি। একটা হচ্ছে আমাদের অ্যাডভান্স কোর্সেসের জন্য ব্যাচ চলছে, বেসিক্যালি ডাব্লিউবিসিএস, ইউপিএসসি এই ধরনের ডেসক্রিপটিভ এক্সামের জন্য আমাদের যে ব্যাচটা চলে সেটাকে আমরা অ্যাডভান্স কোর্স বলি। অ্যান্ড সেকেন্ড, আমাদের আরআরবি, এনটিপিসি, সিজিএল, সিএইচএসএল এগুলোর জন্য যে ব্যাচগুলো চলে সেটাকে আমরা ফাউন্ডেশন কোর্সেস বলে থাকি। তো যদি একাডেমি সম্পর্কে কোনো রকম কোয়ারিজের দরকার পড়ে, তুমি ক্যারিয়ার রিলেটেড কোনো গাইডেন্সের প্রয়োজনীয়তা বোধ করো, তাহলে কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, 9474586670 নম্বরে। আমাদের অ্যাসোসিয়েটরা কিন্তু তোমাদেরকে সম্পূর্ণ রকম গাইড করে দেবে। এছাড়াও তোমরা আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু তোমরা আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারো। তো চলো দেরি না করে আমরা ক্লাসে স্টার্ট করি। তো সব থেকে ফার্স্টে ইউনিয়ন লেজিসলেচারকে স্টার্ট করার আগে আমাদের যে জায়গায় একটুখানি স্টাডি করতে হবে সেটা হচ্ছে যে এই ইউনিয়ন লেজিসলেচার আসছে কোথায়, আমাদের সংবিধানে এর জায়গা কোথায়। তো দেখো, আমরা জানি যে আমাদের ভারতবর্ষের যে রুলস অ্যান্ড রেগুলেশনস গুলো আমাদের প্রথম তৈরি করা হয়েছিল দেশ শাসনের জন্য, সেগুলোকে একটা বইয়ের মধ্যে কনসেন্ট্রেট করা হয় এবং সেই বইটাকে আমরা কনস্টিটিউশন বলে থাকি। এবং প্রত্যেকটা রুলস অ্যান্ড রেগুলেশনসকে কিন্তু একটা রোল নাম্বার দেওয়া হয়েছিল, বা বলতে পারো যে প্রত্যেকের যেমন রোল নাম্বার থাকে তেমনি একটা নাম্বার দেওয়া হয়েছিল, সেই নাম্বারটাকে আমরা বলে থাকি আর্টিকেল। এবং সিমিলার টাইপস অফ ইভেন্টকে এক্সপ্লেন করছে বা সিমিলার টাইপস অফ জিনিসকে বোঝাতে গিয়ে যে সমস্ত আর্টিকেল ইউজ হচ্ছে সেগুলোকে আমরা একটা প্যাকেট বা একটা বক্সের ভেতর ভরেছি বা একটা চ্যাপ্টারের ভেতর ভরেছি এবং সেটাকে নাম দিয়েছি পার্ট। তাহলে আমরা যখন কনস্টিটিউশনকে পড়া শুরু করি, সব থেকে ফার্স্টে আমাদের আর্টিকেল 1 থেকে শুরু করি। আচ্ছা, তো সব থেকে ফার্স্টে যদি দেখি তাহলে আমরা আর্টিকেল 1 থেকে শুরু করে আর্টিকেল 4 পর্যন্ত এই যে পুরো পার্টটা, এই পার্টটায় আমাদের ভারতবর্ষের সমস্ত রকম টেরিটোরিয়াল ডিভিশন বোঝাতে, রাজ্য টেরিটরি আমাদের কি হবে, কিভাবে তার জয়েনিং হতে পারে, কিভাবে তার ডিভিশনস হতে পারে, কিভাবে তাকে অল্টার করা যেতে পারে, বাউন্ডারি, সমস্ত কিছু প্রসিডিওর কিন্তু আমাদের 1 থেকে 4 নম্বর আর্টিকেলের ভেতর কমপ্লিট ডেসক্রাইব করা আছে। তো সেই জন্য এই পার্টটাকে আমরা কনস্টিটিউশনের সব থেকে ফার্স্ট পার্ট বা পার্ট 1 হিসেবে কনসিডার করি এবং এটার নাম দেওয়া থাকে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, মানে যেখানে ভারতবর্ষের ইউনিয়ন সম্পর্কে এবং তার টেরিটরি সম্পর্কে ডেসক্রাইব করা আছে। এবার যখনই ভারতবর্ষের টেরিটরি ডেসক্রাইব করা হয়ে গেল, এবার আসছে এই টেরিটরিতে থাকবে কারা। তো কত নম্বর আর্টিকেলে শেষ হয়েছিল? 4। 5 নম্বর আর্টিকেল থেকে শুরু করে আর্টিকেল 11 পর্যন্ত যদি দেখি, এই আর্টিকেলটা আমাদের ভারতবর্ষের এই টেরিটরিতে কারা থাকবে, তাদের থাকার জন্য কি কি রুলস অ্যান্ড রেগুলেশন নর্মস থাকছে, সেই সমস্ত জিনিসগুলোকে ডেসক্রাইব করা হয়, মিনস সিটিজেনশিপ। তাহলে এখানে আসছে আমাদের পার্ট 2। নেক্সট, তাহলে কত নম্বরে শেষ হয়েছিল? 11। 12 নম্বর আর্টিকেল থেকে শুরু করে আর্টিকেল 35 পর্যন্ত এই যে লোকগুলো সিটিজেনরা থাকলো, সেই সিটিজেনরা ভারতবর্ষে থাকার জন্য কি কি সুযোগ সুবিধা লাভ করছে, কি ভারতবর্ষ তাকে কি অধিকার দেবে, সেই অধিকারগুলো সম্পর্কে ডিসক্রাইব করা থাকে। এবং সেখানে আসছে আমাদের পার্ট 3, দ্যাট ইজ ফান্ডামেন্টাল রাইটস।
এবার ফান্ডামেন্টাল রাইট যদি দেখো, এটা হচ্ছে সাধারণ মানুষ বা জনগণের অধিকারের কথা বলা হলো। এবার সেই জনগণের ডেভেলপমেন্টের জন্য বা উন্নতির জন্য সরকার কি ধরনের পলিসিস, কোন জিনিসকে মাথায় রেখে সে কাজ করবে, সেটার ব্যাপারে যখন ডেসক্রাইব করা হচ্ছে, তখন সেটা কথা হচ্ছে আর্টিকেল 35 শেষ হয়েছে। তাহলে আর্টিকেল 36 থেকে শুরু করে যদি দেখো, তাহলে আর্টিকেল 51 পর্যন্ত আমাদের যে পার্টটা আছে, সেটা ভারত সরকার মানে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দুজনকে কনস্টিটিউশন কিছু ডাইরেক্টিভ দিচ্ছে যে দেখো বাবা, তুমি এইভাবে চলো তাহলে তোমার ভালো হবে, এইভাবে না চললে কিন্তু তোমার ভালো হবে, যদি তুমি ভালোভাবে পড়াশোনা করো তাহলে ভালো হবে। তো যেমন আমাদের বাবা মারা আমাদের গাইডেন্স দেয়, যেমন ভাবে ডাইরেক্টিভ দেয়, সেম ভাবে কনস্টিটিউশন সরকারকে কিছু ডাইরেক্টিভ দিয়ে গেছে। সেইখানেই আসছে আমাদের পার্ট 4, দ্যাট ইজ ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিস। এবার পরবর্তীকালে যদি দেখো, আমাদের এরপরে আরেকটা পার্টের অ্যাডিশন হচ্ছে, আমরা আসছি। তো এখানে আমরা পেয়ে গেলাম পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এন্ড পার্ট 4। দেশের টেরিটরি সম্পর্কে ডেফিনিশন, সিটিজেন, ফান্ডামেন্টাল রাইটস এন্ড ডিপিএসপি। এবার প্রশ্ন হচ্ছে এই সমস্ত জিনিসগুলো ভারতবর্ষে কন্ডাক্ট করবে কে, কে সমস্ত জিনিসগুলো দেখাশোনা করবে? এবং তখনই প্রশ্ন এলো যে ভারতবর্ষে এই জিনিসগুলো দেখাশোনা করবে হচ্ছে 1 কেন্দ্র সরকার, 2 রাজ্য সরকার। তাহলে এখানে যদি দেখো আর্টিকেল 51 এর পর যদি দেখো কত নম্বর আর্টিকেল থেকে শুরু হবে, আর্টিকেল 52, 50 থেকে শুরু করে 151, এই যে প্রায় 100 খানা আর্টিকেল থাকছে, সেই 100 খানা আর্টিকেল আমাদের এই জিনিসগুলো প্রোভাইড কে করবে? কেন্দ্র সরকার। কে প্রোভাইড করবে? কেন্দ্র সরকার। তাকেই বোঝাতে গিয়ে চলে যাচ্ছে এবং সেখানে আসছে আমাদের পার্ট 5, দ্যাট ইজ ইউনিয়ন গভর্নমেন্ট। সিমিলারলি এর পরে 152 থেকে শুরু করে বাকি যে পার্টটা পড়বে, সেটা আমাদের কোন গভর্নমেন্টকে বোঝাবে? ইউনিয়ন গভর্নমেন্টের আন্ডারে যদি দেখো, তারপরে যেটা থাকবে সেটা ইজ পার্ট 6, এখানে আমাদের আসবে স্টেট গভর্নমেন্ট। আর পরবর্তীকালে যখন সরকার 1976 মনে করে যে আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের দেশের প্রতি কিছু ডিউটিস আছে এবং সেই ডিউটিস গুলিকে কনস্টিটিউশনে অ্যাড করা হয়, এবং তখন পার্ট 4 এবং পার্ট 5 এর মাঝখানে একটা পার্ট অ্যাড করা হয়। সেটা পার্টটা কি হলো? সেই পার্টটা হলো পার্ট 4A। সেখানে একটা আর্টিকেল ইউজ করা হয় 51A, এবং এটাকে নাম দেওয়া হয় ফান্ডামেন্টাল ডিউটিস। তাহলে আজকে আমাদের এইগুলো নিয়ে কোনো দরকার নেই, আজকে আমাদের মেইন দরকার কোনটা পড়বে? আর্টিকেল 52 থেকে 51। তাহলে বুঝতেই পারছো যে আজকে আমরা ইউনিয়ন গভর্নমেন্টেরই এই আর্টিকেল 52 থেকে 51 পর্যন্ত সমস্ত কিছু, ইউনিয়ন গভর্নমেন্ট কিভাবে নিয়ম তৈরি করবে, কিভাবে সেটাকে লাগু করবে, কে কে লাগু করার জন্য রেসপন্সিবল, সমস্ত কিছু ডেসক্রাইব করা আছে এখানে আর্টিকেল 52 থেকে 151 এর ভেতর। তাহলে আজকে আমাদের মেইন টার্গেট আমরা এখান থেকে শুরু করব। ইউনিয়ন গভর্নমেন্ট একটা হিউজ টপিক, তার ভেতর থেকে খুব ছোট্ট একটা সেকশন কিন্তু আজকে আমরা পড়বো, দ্যাট ইজ ইউনিয়ন লেজিসলেচার। তো চলো এটাকে স্টার্ট করি। তো ইউনিয়ন লেজিসলেচারকে যখনই আমরা স্টার্ট করব, ইউনিয়ন লেজিসলেচারকে পড়তে গিয়ে সব থেকে ফার্স্টে যে প্রশ্নটা আমাদের আসছে, সেই প্রশ্নটা হচ্ছে, যদি কখনো তোমাকে জিজ্ঞেস করা হয় যে ভারতবর্ষের ডেফিনিশন কি, হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ ইন্ডিয়া, ঠিক, তাহলে তোমরা কি বলবে? দেখা যাচ্ছে তোমাদের ভেতর থেকে কেউ বলবে যে ভারতবর্ষ হচ্ছে 140 কোটি মানুষের দেশ। ঠিক, অবশ্যই এটাও ঠিক। তাহলে ভারতবর্ষে 140 কোটি মানুষকে নিয়েই হচ্ছে ভারতবর্ষ তৈরি হয়েছে। আবার আরেকজনকে যখন জিজ্ঞেস করা হবে যে ভারতবর্ষ কি, সে তখন কি বলবে? সে বলবে ভারতবর্ষ হচ্ছে 28টা রাজ্য এবং 8টা ইউনিয়ন টেরিটরি নিয়ে ভারতবর্ষ তৈরি হয়েছে। তাহলে এর কথা কি ভুল? না, এর কথাও ঠিক। তাহলে ভারতবর্ষকে যদি আমরা দেখি, তাহলে ভারতবর্ষকে দুভাবে ডিফাইন করা যায়। এক, জনগণ বা লোক সংখ্যা, যে আমাদের 140 কোটি জনসংখ্যা আছে, তারা গোটা ভারতবর্ষের মানুষ, এবং সেক্ষেত্রে আমাদের একটা ভারতবর্ষের ডেফিনেশন আছে যে 140 কোটি মানুষের দেশ, 140 crore পপুলেশনের দেশ, দ্যাট ইজ গভর্নমেন্ট। অ্যান্ড সেকেন্ড আমাদের একটা ডেফিনেশন আছে ভারতবর্ষের ডেফিনেশন আছে যে ভারতবর্ষ হচ্ছে 28টা রাজ্য এবং 8টা ইউনিয়ন টেরিটরির দেশ। তাহলে ভারতবর্ষে যদি দেখো, ভারতবর্ষে অ্যাকচুয়ালি এখান থেকে আমাদের ভারতবর্ষের স্ট্রাকচার বা লেয়ার সম্পর্কে আইডিয়া চলেছে। তাহলে ইন্ডিয়ার সরকার বা ইন্ডিয়া গভর্নমেন্টের স্ট্রাকচার বা লেয়ার যদি আমরা ডিফাইন করি, তাহলে লেয়ার দুটো পাচ্ছি। কি কি লেয়ার? এক, গোটা ভারতবর্ষের সমস্ত লোকের, যে 140 কোটি লোক আছে, সেই লোককে চালাবার জন্য যে রেসপন্সিবল বা যে সরকার রেসপন্সিবল, তাকে আমরা বলছি ইউনিয়ন গভর্নমেন্ট। এবং ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের নিজস্ব যে সরকার আছে, সেই সরকারগুলো নিজের নিজের মতো চলছে, এবং সেখানেই আমরা পেয়ে যাচ্ছি স্টেট গভর্নমেন্ট বা রাজ্য সরকার। ঠিক আছে? তাহলে এই যে স্ট্রাকচারটা, তাহলে স্ট্রাকচারটা কেমন হলো? স্ট্রাকচারটা হলো ভারতবর্ষে দেখো প্রত্যেকটা ছোট 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 রাজ্য মিলে গোটা ভারতবর্ষের স্ট্রাকচার তৈরি হয়েছে। তাহলে এই যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারটাকে আমরা কি বলি? এই স্ট্রাকচারটাকে আমরা বলি ফেডারেল স্ট্রাকচার। ফেডারেল স্ট্রাকচার কেন বলছি? বা যুক্তরাষ্ট্রীয় কাঠামো। দেখো নামের মধ্যেই আছে যুক্ত রাষ্ট্র, তার মানে কি
ছোট ছোট রাষ্ট্র যখন যুক্ত হয়ে একটা বড় রাষ্ট্র তৈরি করছে তখনই আমরা সেটাকে বলছি যুক্তরাষ্ট্র। ঠিক আছে, তার মানে কি, ধরো এরকম ছোট ছোট দুটো বা তিনটে রাজ্য একসাথে মার্জ হয়ে একটা বড় দেশ তৈরি হলো, তখন তাকে আমি কি বলবো, এই দেশটা হচ্ছে ছোট 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 তিনখানা দেশের কম্বিনেশন। যেমন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা কি, যে মাল্টিপল ছোট 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 স্টেটস বা বলতে পারো যে রাজ্য এক জায়গায় জমা হয়, এক জায়গায় জমা হয় বৃহত্তর স্বার্থে একটা বড় দেশ তৈরি করে, এবং সেখানে এসছে আমাদের ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ভারতবর্ষের ক্ষেত্রেও সিমিলার, ছোট 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 রাজ্য কম্বাইন হয়ে একটা বৃহত্তর দেশ গঠন করেছে, এবং সেখানেই আসছে আমাদের ছোট ছোট রাষ্ট্র। এক একটা ছোট ছোট এরিয়াকে আমরা কি বলছি, রাষ্ট্র বা স্টেট বলছি। ঠিক আছে, অ্যাকচুয়ালি কিন্তু পলিটি ল্যাঙ্গুয়েজে যদি দেখো তাহলে রাষ্ট্র কথার ডেফিনিশন হচ্ছে স্টেট, ঠিক আছে, রাজ্য না। আচ্ছা, এবার প্রশ্ন আসছে, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ স্টেট? ডেফিনেশন অফ স্টেট পলিটি ল্যাঙ্গুয়েজে যদি দেখো তাহলে এমন একটা এরিয়া যার নির্দিষ্ট পলিটিক্যাল বাউন্ডারি আছে, যার ভেতর কিছু মানুষ বসবাস করে, এবং যেগুলো কোনো একটা সরকার দ্বারা পরিচালিত হয়, দ্যাট ইজ কনসিডার্ড অ্যাজ এ নেশন বা স্টেট। তাহলে আমাদের এখানে যদি দেখো ছোট 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 স্টেটস বা রাষ্ট্র একসাথে কম্বাইন করে একটা বৃহত্তর রাষ্ট্র তৈরি করেছে, এবং এই জন্য একে আমরা বলি ছোট ছোট রাষ্ট্রের একটা যুক্ত বা যুক্তরাষ্ট্রীয় কাঠামো। তাহলে ভারতবর্ষের সরকারের স্ট্রাকচার কি? কখনো যদি তোমাদেরকে জিজ্ঞেস করা হয় ভারতবর্ষের সরকারের স্ট্রাকচার কি, সেটা হচ্ছে ফেডারেল স্ট্রাকচার। হ্যাঁ, তোমাদের মনে অনেকে প্রশ্ন করতে পারবে যে স্যার আমরা তো পড়েছি কোয়াসি ফেডারেল। অবভিয়াসলি কোয়াসি ফেডারেল। কেন কোয়াসি ফেডারেল সেটা আমরা প্রিভিয়াস ক্লাসে, আগের একটা ক্লাসে ডেসক্রাইব করছি, যে ভারতবর্ষের ক্ষেত্রে যখন যুক্তরাষ্ট্রীয় কাঠামো তৈরি হয়েছে, সেই যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় তাহলে দুটো লেয়ার পাচ্ছি। একদিকে আসছে গোটা ভারতবর্ষের সরকার, দ্যাট ইজ ইউনিয়ন গভর্নমেন্ট, মানে ছোট ছোট রাজ্য জড়ো হয়ে যে বড় সরকারটা তৈরি করেছে সেটা। আর আরেকটা দিকে প্রত্যেকটা স্টেটের ছোট 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 সরকার, যে সরকারগুলোকে আমরা স্টেট গভর্নমেন্ট বলে থাকছি। যখন বেসিক্যালি ফেডারেল স্ট্রাকচারকে আমরা কনসিডার করে থাকি, তখন আমরা ধরে নিই যে ইউনিয়ন গভর্নমেন্ট অ্যান্ড স্টেট গভর্নমেন্ট দুজনে কিন্তু সমান ক্ষমতার অধিকারী হবে, এবং সেটাই হচ্ছে যুক্তরাষ্ট্রীয় কাঠামো। মোটামুটি ভাবে যদি দেখো কাঠামো থাকে। কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে যদি দেখো তাহলে আমাদের ইউনিয়ন গভর্নমেন্টকে একটু বেশি পাওয়ারফুল কম্পেয়ার দেন স্টেট গভর্নমেন্ট রাখা হয়েছে। কি রাখা হয়েছে? আমাদের ইউনিয়ন গভর্নমেন্টকে স্টেট গভর্নমেন্ট থেকে একটু বেশি পাওয়ারফুল রাখা হয়েছে। সেই জন্য আমরা কমপ্লিটলি ফেডারেল স্ট্রাকচার বলি না, আমরা নিজেদেরকে কোয়াসি ফেডারেল আমরা বলে থাকি। যাই হোক, তাহলে ফেডারেল স্ট্রাকচারের কনসেপ্ট আশাগুলি তোমাদের ক্লিয়ার হলো। তাহলে ফেডারেল স্ট্রাকচারের কনসেপ্ট কি? ছোট ছোট রাষ্ট্র যখন কম্বাইন করে একটা বড় রাষ্ট্র তৈরি করছে, তখন সেটাকে আমরা যুক্তরাষ্ট্র বা ফেডারেল স্ট্রাকচার বলছি। তবে আমাদের ভারতবর্ষ ফেডারেল স্ট্রাকচারের কি রুলস, যে আমরা ইউনিয়ন গভর্নমেন্টকে বেশি প্রায়োরিটি দিই, স্টেট গভর্নমেন্টকে কম্পারেটিভলি কম পাওয়ার দিচ্ছি, এবং সেই জন্য আমরা এটাকে কোয়াসি ফেডারেল নাম দিচ্ছি। আচ্ছা, তো আমাদের এই ইউনিয়ন গভর্নমেন্টকে যদি দেখি, তাহলে ইউনিয়ন গভর্নমেন্টের সম্পর্কে বা কেন্দ্র সরকারের সম্পর্কে সমস্ত ডিটেলস কোথায় মেনশন করা আছে? আমাদের কনস্টিটিউশনের পার্ট ভি বা 5 নম্বর পার্টে মেনশন করা আছে, এবং সেখানে আর্টিকেল কত লাগে? সেখানে আর্টিকেল যদি দেখো তাহলে 52 থেকে 151 পর্যন্ত এই আর্টিকেলের ভেতর কিন্তু কমপ্লিট ডেফিনেশন অফ ইউনিয়ন গভর্নমেন্ট বা কেন্দ্র সরকারের সম্পর্কে সমস্ত কিছু দেওয়া আছে। সিমিলারলি তারপরে কত নম্বরে শেষ হয়েছে? 151। তো 152 থেকে 237 পর্যন্ত যতগুলো আর্টিকেল, সেই সমস্ত আর্টিকেল আমাদের স্টেট গভর্নমেন্ট সম্পর্কে কমপ্লিট ডিটেলস দেওয়া আছে। আমরা যদি ইউনিয়ন গভর্নমেন্টকে ডিটেলস এবং থরো ওয়েতে পড়ি, তাহলে স্টেট গভর্নমেন্ট কিন্তু জলের মতো ইজিলি হয়ে যাবে। কেন কি, আমাদের দেশে যখন ইউনিয়ন গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টকে প্যারালালি রাখা হয়েছে, তখন তাদের স্ট্রাকচার, তাদের রাজত্ব করার, তাদের রাজত্ব কালেকশন করার, দেশ চালানোর, জুডিশিয়ারি সিস্টেম, সমস্ত জিনিসকে কিন্তু একই রকম ভাবে করা হয়েছে, যাতে একটার সাথে আরেকটা প্যারালাল ফ্লো করতে পারে। তো আমাদের এখানে যদি দেখো ইউনিয়ন গভর্নমেন্ট যদি পড়া হয়, তাহলে সিমিলার স্ট্রাকচার স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল হয়, এবং ইউনিয়ন গভর্নমেন্ট পড়লে স্টেট গভর্নমেন্ট কিন্তু ইজিলি তোমরা কভার করতে পারো। আচ্ছা, তাহলে ক্লিয়ার হলো। এবার আমাদের এই ভারতবর্ষে যে স্ট্রাকচার তৈরি হয়েছে, সেই স্ট্রাকচার যদি দেখো 3টে মেজর পিলার্স এর উপর দাঁড়িয়েছে, বা বলতে পারো 3টে মেজর কোর প্রিন্সিপালস এর উপর কিন্তু এখানে দাঁড়িয়েছে। 3টে কোর প্রিন্সিপালস কি কি? কোর প্রিন্সিপালস এর ভেতর যদি দেখো, সব থেকে ফার্স্টে 1 নম্বর যে কোর প্রিন্সিপালস থাকছে, সেটা হচ্ছে পার্লামেন্টারি ডেমোক্রেসি। আমাদের ইন্ডিয়ায় যে ডেমোক্রেটিক মডেল আমরা অ্যাডপ্ট করি, সেই মডেলটা হচ্ছে পার্লামেন্টারি ডেমোক্রেসি। মানে আমাদের ডেমোক্রেসিতে পার্লামেন্ট হচ্ছে সর্বোচ্চ কথা বা সর্বাধিক পাওয়ার এনজয় করে এবং সর্বোচ্চ কথা বলে, এবং ভারতবর্ষের ডেমোক্রেসি এর মতেই চলে। সেখান থেকে আমরা পার্লামেন্টারি ডেমোক্রেসির ফর্ম পাচ্ছি। সেকেন্ড, সেপারেশন অফ পাওয়ার। আমাদের যে ইউনিয়ন গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্ট, তার মানে কি, একটা হচ্ছে গোটা ভারতবর্ষ, যার আন্ডারে প্রচুর ছোট ছোট স্টেটস আছে। তাহলে এখানে বলা হচ্ছে যে ইউনিয়ন গভর্নমেন্ট যদি পাওয়ারফুল বেশি হয়, আর স্টেট গভর্নমেন্ট যদি কম্পারেটিভলি কম পাওয়ারফুল হয়, তাহলে তো দেখা যাবে যে ইউনিয়ন গভর্নমেন্ট নিজের ইচ্ছা মতো স্টেট গভর্নমেন্টকে সাপ্রেস করতে পারে। তো সেই জিনিসটা যাতে না হয়, সেই জন্য আমরা কি করেছি, কনস্টিটিউশন
ইউনিয়ন গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের ভিতর কিছু পাওয়ারের ডিস্ট্রিবিউশন করে দিয়ে গেছে। দেখো যে তুমি এরকম কাজ করবে, তুমি এই কাজটা করবে, তুমি এই কাজটা করবে, তুমি এই কাজটা করবে, এবং সেখানে আসতে হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার বা সেপারেশন অফ পাওয়ার। তাহলে আমাদের প্রথম কি প্রিন্সিপাল পেলাম, যে আমাদের ভারতবর্ষে যে ডেমোক্রেটিক মডেল চলে, সেই ডেমোক্রেসিতে সর্বোচ্চকে পার্লামেন্ট, হ্যাঁ কনস্টিটিউশনের মতে চলে, কনস্টিটিউশনকে আমরা সুপ্রিম বলি। কিন্তু যদি দেখো কনস্টিটিউশনের মতে ডেমোক্রেসি এস্টাবলিশ হচ্ছে, সেখানে পার্লামেন্ট কিন্তু সর্বোচ্চ কথা বলে, সেই জন্য এটাকে আমরা পার্লামেন্টারি ডেমোক্রেসি বলে থাকি। আচ্ছা সেকেন্ড, আচ্ছা তোমাদেরকে এখানে আরো একটা লজিক তোমরা দিতে পারো, আমাদের কনস্টিটিউশনকে যদি কেউ অ্যামেন্ড বা পরিবর্তন করতে পারে, তাহলে সেই পরিবর্তন কে করতে পারে, সেই পরিবর্তন কিন্তু পার্লামেন্টের থ্রুতেই কিন্তু হতে পারে। ঠিক আছে। আচ্ছা সেকেন্ড, সেপারেশন অফ পাওয়ার বললাম, যে কেন্দ্র এবং রাজ্যের ভেতর ক্ষমতার বিভাজন। অ্যান্ড 3 নম্বর পয়েন্ট, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি বা আমাদের যে বিচার ব্যবস্থা বা বলতে পারো জুডিশিয়ারি স্ট্রাকচার থাকবে, সেটা কিন্তু কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীনভাবে অপারেট করবে। তাহলে এই তিনটে হচ্ছে আমাদের কোর প্রিন্সিপাল অফ ডেমোক্রেসি। ঠিক আছে, মনে থাকবে আশা করি। আচ্ছা এবার নেক্সট যেটা আসছি, সেটা হচ্ছে আমাদের ডেমোক্রেসি যেটা পাই, সেই ডেমোক্রেসির মেজর আমরা সর্বোচ্চ ক্ষেত্রে যখন আমরা পড়াশোনা করি, তখন দেখবো যে আমাদের ডেমোক্রেটিক স্ট্রাকচারের মেন 4টে পিলার থাকে। দেয়ার আর 4 মেন পিলার্স। কি কি? সব থেকে ফার্স্ট পিলার লেজিসলেচার। দেখো ব্যাপারটা এইভাবে তুমি ভাবো, যে তুমি কোনো কাজ বা কোনো প্রজেক্ট যদি করো, সেই প্রজেক্টটা করার আগে সব থেকে ফার্স্টে কি করতে হয়, তুমি মাথায় ভাববে, সেটাকে নিয়ে প্ল্যান তৈরি করবে, তাই তো, সেটার ব্লু প্রিন্ট তৈরি করবে, অ্যান্ড দ্যাট ইজ কনসিডার্ড অ্যাজ লেজিসলেচার বা প্ল্যানিং, বা বলতে পারো ল মেকিং। নিয়ম তৈরি হলো বা ফর্মুলেট করা হলো, সে বা ভাবা হলো। তাহলে গোটা দেশের সমস্ত জিনিসের ভাবনা চিন্তা প্ল্যানিং কোথায় হচ্ছে? লেজিসলেচার। সেই জন্য এটাকে আমরা কি বলি, এটাকে আমরা ব্রেন অফ গভর্নমেন্ট বলে থাকি, মাথা, যেখানে সমস্ত রকম প্ল্যানিং বা ভাবনা চিন্তা। এবার তুমি সারাদিন শুধু ভাবলে, কিন্তু কাজটাকে কোনো রকম বাস্তবায়িত করার বা অ্যাপ্লিকেবল করার চেষ্টা করলে না, তাহলে কি হবে? হবে। তাহলে সেকেন্ড, কোনো প্ল্যানিং কমপ্লিট হয়ে যাওয়ার পর যে পার্টটা আসে, দ্যাট ইজ এক্সিকিউট করা বা সেটাকে বাস্তবায়িত করা, এবং সেখানে আসছে আমাদের এক্সিকিউশন। তো এটাকে আমরা বলে থাকি বডি। ঠিক, হাত পা, যেমন আমাদের মাথা যে জিনিসটা ভাবে, সেই জিনিসটা আমাদের হাত পা অ্যাক্টিভলি সেটাকে ইমপ্লিমেন্ট করে। ঠিক আছে। অ্যান্ড সেকেন্ড হচ্ছে জুডিশিয়ারি। জুডিশিয়ারিকে বলতে পারো সোল, যে অ্যাকচুয়ালি কাজটা ভালো না খারাপ সেই জিনিসটাকে ডিসাইড করা কিন্তু জুডিশিয়ারির কাজ। তাহলে বলতে পারো যে ব্রেন, বডি অ্যান্ড এটাকে আমরা বলতে পারি সোল অফ ইন্ডিয়া। তাহলে বলতে পারো যে লেজিসলেচার, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি, দেয়ার আর 3 মেজর পিলার্স অফ ডেমোক্রেসি। এবার এই তিনটে জিনিস ঠিকঠাক ভাবে পারফর্ম করছে কিনা, সেটার জন্য যদি দেখো আরেকটা ইন্ডিপেন্ডেন্ট স্ট্রাকচার সিস্টেম বা সোসাইটিতে এক্সিস্ট করে, দ্যাট ইজ প্রেস বা মিডিয়া। যে কাজ কি, যার কাজ হচ্ছে আয়না হিসাবে কাজ করা, এবং সরকার এবং লেজিসলেচার বা এক্সিকিউটিভের যত ধরনের ভুল ভ্রান্তি আছে সেগুলোকে সরকারকে শো করা, যাতে সে নিজেকে রেকটিফাই করতে পারে। তো আমাদের আজকে এটা নিয়ে কোনো দরকার পড়বে না, এটা সেপারেট, যেহেতু আমরা কনস্টিটিউশনের পারপাসে পড়ছি। তাহলে কনস্টিটিউশনের পারপাসে যদি দেখো, এই তিনটে জিনিস আমাদের এসেন্সিয়াল: প্ল্যানিং, তারপর সেটাকে এক্সিকিউট করা, এবং সেটা ভুল ভ্রান্তি হলে সেটাকে ঠিক করা, দ্যাট ইজ জুডিশিয়ারি। তাহলে এই তিনটে জিনিসকে কমপ্লিটলি ডেসক্রাইব করা আছে কোথায়? কমপ্লিটলি ডেসক্রাইব করা আছে ইন আওয়ার পার্ট 5 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, যেখানে 52 থেকে 151 আর্টিকেলের ভেতর সমস্ত কিছু ডেসক্রাইব করা আছে। অ্যান্ড সিমিলার এতে ডেমোক্রেটিক স্ট্রাকচার এট স্টেট লেভেল আমাদের পার্ট 6 এর ভেতর ডেসক্রাইব করা আছে, এবং সেখানে যদি দেখি, সেখানে কত দাম শেষ হলো? 151, 152 থেকে 237 পর্যন্ত সমস্ত কিছু এক্সপ্লেন করা আছে। তাহলে আজকে আমাদের এই সেকশনটার কোনো কাজ নাই। তাহলে আমরা যেটা নিয়ে পড়ছি সেটা হচ্ছে এই পার্টটুকু, পার্ট 5। এবার পার্ট 5 এ দেখো সিমিলার এতে ডিভিশন করা আছে। লেজিসলেচার হচ্ছে ইউনিয়ন লেজিসলেচার পার্ট পড়ছে, তারপর এক্সিকিউটিভ পড়ছে, তারপর জুডিশিয়ারি পড়ছে, এবং এখানে আরো দুটো জিনিস পড়ছে, দ্যাট ইজ লেজিসলেটিভ পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট। এটা হচ্ছে বলতে পারো একটা স্পেশাল পার্ট, যে আমাদের প্রেসিডেন্ট যে আছে, সেই প্রেসিডেন্টের কিছু লেজিসলেটিভ বা নিজস্ব তরফ থেকে নিয়ম বানানোর ক্ষমতা। আচ্ছা, তুমি কোনো একটা প্রজেক্ট কমপ্লিট করছো, প্ল্যান, এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারি সমস্ত কিছু। ধরো তুমি একটা বাড়ি বানাচ্ছো, বাড়ি বানাতে গেলে সব থেকে প্ল্যান করতে হবে, প্ল্যান করার পর র মেটেরিয়ালস কিনে নিয়ে এসে সেটাকে বাড়িটা বানাতে হবে, এবং তারপর তাদের যদি পরবর্তীকালে ভুল ভ্রান্তির জন্য সেটাকে রিপেয়ারের দরকার পড়ে, সেটাকে রিপেয়ার করতে হবে। তাহলে এই সমস্ত জিনিসগুলো করতে গেলে কোন জিনিসটা এসেন্সিয়াল, সব থেকে এসেন্সিয়াল, যেটা না হলে চলবেই না, সেটা হচ্ছে মানি অর ফাইন্যান্স। তাহলে এখানে আরো একটা পার্ট থাকছে, দ্যাট ইজ ফাইন্যান্সিয়াল ম্যাটার অফ ইউনিয়ন গভর্নমেন্ট, বা এটাকে বলতে পারো ফাইন্যান্সিয়াল অবজারভেশন যেটা করা হয়, সেখানে আসছে আমাদের ক্যাক। তাহলে আমাদের পার্ট 5 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, দ্যাট ইজ ইউনিয়ন গভর্নমেন্ট। এই ইউনিয়ন গভর্নমেন্টকে কত ভাগে ভাগ করা আছে? ইউনিয়ন গভর্নমেন্টকে আবার টোটাল 5টা পার্ট বা চ্যাপ্টারে ভাগ করা আছে।
তাহলে সব থেকে ফার্স্ট চ্যাপ্টার 1 কার কথা বলা আছে? চ্যাপ্টার 1 বলা আছে এক্সিকিউটিভের কথা। কত নম্বর আর্টিকেল থেকে? আর্টিকেল 52 থেকে 78 পর্যন্ত আমাদের সমস্ত রকম এক্সিকিউটিভ বডি যারা ইউনিয়ন গভর্নমেন্টের আন্ডারে বা কেন্দ্র সরকারের আন্ডারে কাজ করছে তার কথা বলা আছে। এর মধ্যে কে কে আছে? প্রেসিডেন্ট পড়বো আমরা, ভাইস প্রেসিডেন্ট পড়বো, কাউন্সিল অফ মিনিস্টার পড়বো, অ্যাটর্নি জেনারেল পড়বো, এদের কথা বলবো। সেকেন্ড, প্ল্যানিং বা ব্রেন বলতে যদি বোঝো, ব্রেন বলতে আমাদের কাকে বোঝাচ্ছে? পার্লামেন্ট। পার্লামেন্টের ব্যাপার সমস্ত কিছু ডেসক্রাইব করা আছে কত? আমাদের পার্ট 5 এরই চ্যাপ্টার 2 তে। সেখানে কত নম্বর আর্টিকেল নিচ্ছে? 79 থেকে শুরু করে 122 নম্বর আর্টিকেলের ভেতর এটা কমপ্লিটলি ডেসক্রাইব করা আছে। সেকেন্ড, জুডিশিয়ারি চ্যাপ্টার যদি দেখো, জুডিশিয়ারি চ্যাপ্টার কত হচ্ছে? জুডিশিয়ারি চ্যাপ্টার যদি দেখো তাহলে হচ্ছে আমাদের 4 জুডিশিয়ারি চ্যাপ্টার। জুডিশিয়ারি যদি দেখো কত নম্বর আর্টিকেল? 124 থেকে শুরু করে 147 নম্বর আর্টিকেলে ডেসক্রাইব করা আছে। এবার কিছু স্পেশাল পাওয়ার যদি দেখো তাহলে এখানে প্রেসিডেন্টের কিছু স্পেশাল পাওয়ার, দ্যাট ইজ লেজিসলেটিভ পাওয়ার বা প্রেসিডেন্টের নিজস্ব নিয়ম বানানোর পাওয়ার, সেটা কততে ডেসক্রাইব করা আছে? সেটা হচ্ছে আর্টিকেল 123 এর মাধ্যমে ডেসক্রাইব করা আছে। এবং সব থেকে লাস্টে ফাইন্যান্সিয়াল ম্যাটার ক্যাগের ব্যাপারে কমপ্লিট করা আছে, দ্যাট ইজ 148 থেকে 151। তাহলে এই স্ট্রাকচারটা তোমরা মাথায় রাখবে, খুবই ইজি। পার্ট 1 এক্সিকিউটিভ, পার্ট 2 লেজিসলেচার, পার্ট 3 প্রেসিডেন্টের লেজিসলেটিভ পাওয়ার, পার্ট 4 জুডিশিয়ারি, পার্ট 5 ভুল বললাম, পার্ট 5 দ্যাট ইজ হচ্ছে ফাইন্যান্সিয়াল ম্যাটার অফ দ্য গভর্নমেন্ট। তাহলে আমাদের ইউনিয়ন গভর্নমেন্ট যেটা পার্ট 5, সেটাকে আবার কতগুলো পার্টে ভাগ করা আছে? সেটা আবার পরপর 5টা পার্টে ডেসক্রাইব করা আছে। ক্লিয়ার? তাহলে আজকে আমাদের কনসেন্ট্রেশন কোনটুকু হবে? শুধু ইউনিয়ন লেজিসলেচার। তাহলে সব থেকে ফার্স্ট যে জিনিসটা আমাদের জানতে হবে, দ্যাট ইজ হোয়াট ইজ লেজিসলেচার। লেজিসলেচার যখনই আমরা জেনে যাব, তখন লেজিসলেচার জেনে গেলে আমাদের অটোমেটিক্যালি কি কাজ এবং লেজিসলেচার পড়া কিন্তু খুবই ইজি হয়ে যাবে। তাহলে সব থেকে ফার্স্ট যে প্রশ্নটা আসছে, হোয়াট ইজ লেজিসলেচার? লেজিসলেচার কি? যখনই একটা লোক বা একদল লোক এক জায়গায় বসে রুলস এন্ড রেগুলেশন তৈরি করছে এবং সেটা তোমার উপর বা বাকি সমস্ত লোকের উপর ইমপ্লিমেন্টেড হবে, সেই গ্রুপ অফ পপুলেশনকে আমরা লেজিসলেচার বলছি। তাহলে এই গ্রুপ অফ পিপল হ্যাভিং দ্য পাওয়ার টু মেক ল, একদল লোক যাদের কাছে কিছু অ্যাডিশনাল পাওয়ার আছে নিয়ম বানানোর, এবং সেই নিয়ম তোমার উপর লাগু হবে এবং সেটা তোমাকে মানতে হবে, সেই গ্রুপ অফ পপুলেশনকে আমরা বলে থাকি লেজিসলেচার। বা বলতে পারো যে আইন তৈরির ক্ষমতা এদের কাছে থাকবে বা আইনি পরিষদ তাদেরকে বলা হচ্ছে। তার মানে মনে থাকবে, তার মানে ভাবো যে পাড়ায় যখন কোনো একটা জায়গায় মিটিং হচ্ছে, পাড়ার এল্ডার্সরা, বড়রা বসে একটা জায়গায় বসছে এবং বসে কোনো জিনিসকে ডিসাইড করছে এবং ডিসাইড করার পর সেটা পাড়ার সবাই মানছে, তখন তাহলে পাড়ার যে সিনিয়র হেডসরা এক জায়গায় বসে ডিসকাশন করলো, সেটাকে আমরা কি বলতে পারি? সেটাকে আমরা বলতে পারি পাড়ার বা আমাদের ছোট্ট একটা সেকশনের গ্রামের লেজিসলেচার। ঠিক আছে? তাই এইভাবে জিনিসটা মনে রাখো। তার মানে এমন নয় যে লেজিসলেচার মানেই যে তোমার পার্লামেন্ট হতে হবে না। লেজিসলেচার কথাটা বা এর কনসেপ্টের উৎপত্তি হয়েছে কোথায়? যখন কোনো একটা পার্টিকুলার এরিয়ার কিছু লোক এক জায়গায় বসে তারা নিয়ম তৈরি করবে এবং সেই নিয়মটা সবাইকে মানতে হবে, দ্যাট ইজ লেজিসলেচার। তাহলে হোয়াট ইজ লেজিসলেচার? এ গ্রুপ অফ পিপল হ্যাভিং দ্য পাওয়ার টু মেক ল, দ্যাট ইজ কল্ড লেজিসলেচার। এবার আমাদের ভারতবর্ষে যদি দেখি, লেজিসলেচারে যারা বসবে তারা কিভাবে আসে? লেজিসলেচারের ভেতর যারা বসবে তাদেরকে কিছু জনকে আমরা নমিনেশনের মাধ্যমে নিয়ে আসি, মানে তাদেরকে, তাদের নাম আছে, রেপুটেশন আছে এবং সেই ভিত্তিতে তাদেরকে নিয়ে যাই যে হ্যাঁ এরা এলে সোসাইটিতে কিছু পজিটিভ চেঞ্জেস এবং পজিটিভ রুলস অ্যান্ড রেগুলেশন নিয়ে আসতে পারবে। আর কিছু লোককে আর সাধারণ মানুষ ইলেকশনের থ্রুতে নিয়ে যায়। তাহলে আমাদের লেজিসলেচার বা আমাদের পার্লামেন্ট যদি দেখি, তাহলে আমাদের পার্লামেন্ট মেনলি দু ধরনের পপুলেশন বা দু ধরনের রিপ্রেজেন্টেটিভ নেয়। এক, নমিনেশনের থ্রুতে রিপ্রেজেন্টেটিভ নেয়, অ্যান্ড ইলেকশনের থ্রুতে রিপ্রেজেন্টেটিভ কিন্তু এখানে নিচ্ছে। তো গ্রুপ অফ পিপল মেকিং ল ফর ইউনিয়ন গভর্নমেন্ট, ইউনিয়ন গভর্নমেন্টের জন্য যখন কেউ ল বানাচ্ছে তখন সেটাকে আমরা নাম দিচ্ছি ইউনিয়ন লেজিসলেচার। মানে কিছু লোক যারা এক জায়গায় বসছে এবং গোটা ভারতবর্ষের জন্য নিয়ম তৈরি করছে, তখনই সেটাকে বলছি আমরা ভারতবর্ষের লেজিসলেচার বা ইউনিয়ন লেজিসলেচার। তেমনি ভারতবর্ষের ভিতরে একটা ছোট্ট স্টেটেও তেমনই নিয়ম বানাবার লোক আছে, যারা এই ছোট্ট স্টেটে কি ধরনের নিয়ম কানুন চলবে তারা ডিসাইড করছে, তখন তাকে আমরা বলছি স্টেট গভর্নমেন্টের লেজিসলেচার বা গ্রুপ অফ পিপল মেকিং ল ফর দ্য স্টেট, তখন তাকে বলছি স্টেট লেজিসলেচার। তাহলে স্টেট লেজিসলেচারকে আমরা কি বলি? স্টেট লেজিসলেচারকে বলি আমরা স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, বা এটাকে আমরা বলে থাকি বাংলায় বিধানসভা। আর উল্টো দিকে কেন্দ্রের যে নিয়ম বানানোর পরিষদ, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলছি পার্লামেন্ট বা সংসদ। তাহলে আজকে আমাদের কনসেন্ট্রেশন কিসে হবে? আমরা কনসেন্ট্রেশন মেনলি হবে পার্লামেন্ট।
চলো এবার এই পার্লামেন্টের অরিজিন সম্পর্কে আমরা একটা বেসিক ধারণা নিই, যে ভারতবর্ষে এই পার্লামেন্টের অরিজিন বা পার্লামেন্টের যে স্ট্রাকচার বা সংসদের স্ট্রাকচার, এটা আমরা পেলাম কোথায়। এটাকে যদি আমরা ডিটেলসে জানি, তাহলে আমরা দেখবো যে এই পার্লামেন্টারি স্ট্রাকচারের এভিডেন্সেস যে আমরা বর্তমান স্ট্রাকচার পাচ্ছি তা না, এর কিন্তু বহু আগে থেকেই পার্লামেন্টারি স্ট্রাকচার আমাদের এসেছে। পার্লামেন্টারি স্ট্রাকচার আর কিছুই না, বিশিষ্ট লিডার্স বা রিপ্রেজেন্টেটিভ, সমাজের প্রতিপত্তিশালী বা এলিট ক্লাসেস যারা সম্মানীয়, তারা এক জায়গায় বসে এবং এক জায়গায় বসে ডিসিশন নিয়েছে, এবং সেই ডিসিশনটাই কিন্তু রাজা বা সমাজের যে হেড ছিল সে কিন্তু সেটাকে মেনে এসেছে। এটাই জাস্ট ছিল হচ্ছে পার্লামেন্টারি স্ট্রাকচার। তো এর সব থেকে পুরনো এভিডেন্সেস যদি আমরা দেখি, তাহলে পুরনো এভিডেন্সেস আমরা পাই কিন্তু মেসোপটেমিয়া। ফার্স্ট এভিডেন্সেস অফ অ্যাসেম্বলি অফ লিডার্স, যেখানে হচ্ছে সমাজের লিডার্সরা কি করতো, লিডার্সরা যারা বড় বড় লিডার ছিল তারা কি হতো, তারা এক জায়গায় আসতো এবং এক জায়গায় এসে সবাই মিলে একটা ডিসকাশন করতো। ডিসকাশনের মাধ্যমে যে জিনিসটা ফিক্সড হতো বা যে রুলসটা নির্ধারিত হতো সেটাই কিন্তু সবাই মেনে চলতো। এবং এটা কি তখনকার হিসাবে যদি দেখো, তখনকার হিসাবে আমরা অ্যাসেম্বলিজ বলতাম, বা পার্লামেন্টের সব থেকে আদিম রূপ বা প্রোটোরূপ আমরা কনসিডার করতে পারি। এবং এটা আমরা কবে পাই, এটা আমরা যদি দেখো অ্যারাউন্ড 2500 BCE কিন্তু আমরা এটা পেয়ে থাকি। এবার আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে যদি দেখি, ভারতবর্ষের ক্ষেত্রেও কিন্তু আমাদের বৈদিক টেক্সট বা বেদে কিন্তু আমাদের এর বহু এক্সাম্পলস আছে। যদি দেখি তো আমরা সভা সমিতি এই সমস্ত মানে গ্রুপস গুলোর কথা এক্সাম্পল কিন্তু পেয়ে থাকি। সভা সমিতি এগুলোই কি ছিল, এগুলোই ছিল কি বলতো, বলতে পারো যে আমাদের সব থেকে বেসিক লেভেল অফ পার্লামেন্টারি স্ট্রাকচার তার কিন্তু রূপ ছিল। সভা সমিতি এগুলো কি ছিল, এগুলো হচ্ছে সমাজের বা সোসাইটির এলিট লোকেরা এক জায়গায় আসতো, এক জায়গায় এসে কোনো না কোনো জিনিসকে ডিসকাস করতো, কোনো প্রবলেম হলে সেটাকে সলভ করতো। তো এটাই ছিল তো সভা সমিতি। তাহলে অ্যাকচুয়ালি যদি দেখো অ্যানসিয়েন্ট পিরিয়ডে আমরা কিন্তু সভা সমিতির কিন্তু উল্লেখ আমরা পেয়ে থাকি। এছাড়াও কৌটিল্যের অর্থশাস্ত্রে যদি দেখো, কৌটিল্যের অর্থশাস্ত্রে কিন্তু আমরা এর কথা আমরা অনেকবার পাই। বলতে পারো যে বেসিক্যালি আমরা যেটাকে আজকে বলি রুল অফ ল, সেটার এক্সাম্পল কিন্তু আমরা কৌটিল্যের অর্থশাস্ত্রে বারবার পেয়ে থাকি। সেখানে কি বলা হয়েছে, সেখানে বলা হয়েছে যে একজন বিলাভেন্ট কি, যে প্রজাবৎসল রাজা হবে, সে কিন্তু সবসময় নিয়ম মেনে চলবে এবং সে কিন্তু নিয়মের আন্ডারে সে কিন্তু রাজ্যকে চালাবে, এবং সে যদি ধর্মটা বা যে রুলসটা মানবে সেটাকে আমরা বলেছি বা সেটাই কৌটিল্যের অর্থশাস্ত্রে বলা হয়েছে রাজধর্ম। তাহলে এখানেও কিন্তু রুল অফ ল এর কথা মেনশন আছে, যেখানে রাজা কিন্তু কখনো একা নয়, রাজা কিন্তু সবার সাথে মিলে তৈরি করা কোনো নিয়ম, সেই নিয়মটাকে মেনে চলবে, তার কথা কিন্তু বলা আছে। এছাড়া আমরা বুদ্ধের স্ক্রিপ্টে আমরা যদি দেখি, বুদ্ধের স্ক্রিপ্টে আমরা বিনয় পিটকের এভিডেন্সেস পেয়ে থাকি। বিনয় পিটকে যদি আমরা দেখি তাহলে দেখবো যে সেখানে অ্যারাউন্ড 600 থেকে 400 BC নেতে আমরা এর এভিডেন্সেস পাই, যেখানে কি করা হতো, যেখানে যে মংসরা কি করতো, মংসরা একটা নির্দিষ্ট টাইমে তারা একত্রিত হতো এবং তারা তাদের রিচুয়ালস, তাদের ধর্ম, তাদের রীতিনীতি কিভাবে তারা এগোবে এবং সেটাকে কিভাবে ফ্রেম করবে, ডিসিপ্লিন, সেটাকে নিয়ে তারা ডিসকাশন করতো। এবং এই যে দ্য এভিডেন্স অফ ডেমোক্রেটিক প্রসেস অফ মিটিং অফ দ্য মংস, যারা কি করতো, যারা এক জায়গায় আসতো এবং সেই মিটিংস কিসের মাধ্যমে হতো, সেই মিটিংস কিন্তু সিক্রেট ব্যালটের মাধ্যমে হতো। সিক্রেট ব্যালট মানে একটা কাগজ যেখানে সে তার মতামত দিত, সেটা ফোল্ড করে কিন্তু সেটাকে সে একটা বক্সে বা একটা কোনো একটা জায়গায় দিত, সেখান থেকেই নির্ধারিত হতো। তাহলে এই এভিডেন্সেস অফ পার্লামেন্ট কিন্তু আমরা বহু জায়গায় পেয়েছি। তাহলে পার্লামেন্ট মানে এমন নয় যে পার্লামেন্ট মানে একটা হাউস, সেখানে সমস্ত রুলস এন্ড রেগুলেশন তৈরি হয়েছে, তা পার্লামেন্ট মানে কি, সংসদ মানে কি, যেখানে হচ্ছে একটা ডেমোক্রেটিক প্রসেস সংগঠিত হয়। ডেমোক্রেটিক প্রসেস সংগঠিত হয় মানে সমাজের এলিট ক্লাস বা যারা যারা দায়িত্ববান বা সমাজের সম্মানিত ব্যক্তি, তারা এক জায়গায় আসে এবং তারা গোটা সোসাইটির হয়ে একটা কালেকটিভ ডিসিশন নেয়, সেটাই হচ্ছে পার্লামেন্টের আদিম রূপ। এবার আমাদের পার্লামেন্টের যে মডার্ন স্ট্রাকচার বা বলতে পারো যে আধুনিক স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা আমরা কোথা থেকে, সেই স্ট্রাকচারটা যদি জানতে পারো তাহলে আমরা বেসিক লেভেলে পড়ছি, আমরা অত হিস্ট্রি ডিটেলসে যাবো না, জাস্ট বেসিক ফর্মে যাবো, জানো এর ডেভেলপমেন্টটা কি করে হয়েছে। তো প্রথম কথা যদি দেখো, প্রথম কথা এর বেসিক লেভেল অফ পার্লামেন্টের স্ট্রাকচার শুরু হয় হচ্ছে 1215 ম্যাগনা কার্টা টাইম থেকে। আমরা জানি, একটু হিস্টোরিক্যাল কনসেপ্ট নিয়ে নিই, যে আমরা জানি যে অ্যারাউন্ড 1215 দিকে যদি দেখো তাহলে পৃথিবীতে সব থেকে বড় দুটো ডাইনেস্টি ছিল, একটা হচ্ছে ফ্রান্স আর একটা যদি দেখি সেটা হচ্ছে ব্রিটেন। এবং এদের ভিতর প্রায় ক্রমশ যদি দেখো প্রায়ই কিন্তু এদের কিন্তু লড়াই লেগে থাকে, ঠিক আছে। তো এবার ব্রিটেনের যে রাজা ছিল, সে ব্রিটেনের রাজা তার রাজ্যকে চালাবার জন্য একটা বলতে পারো অভিনব রাস্তা আবিষ্কার করছিল। কি অভিনব রাস্তা, যে দেখো ব্রিটেনের এত বড় রাজত্ব ছিল যে সেই রাজত্বটা কিং এর পক্ষে, একা কিং এর পক্ষে পুরোটাকে ট্যাকেল করা, পুরোটাকে অ্যাডমিনিস্ট্রেট করা পসিবল ছিল না। ভাবো যে ব্রিটেনে যে কিং বসে আছে, সে ভারতবর্ষকে কিভাবে ডমিনেট করবে, ভারতবর্ষ কিভাবে রুল করবে, তার পক্ষে নিশ্চয়ই কোনো না কাউকে রিপ্রেজেন্টেটিভ পাঠাবে, সে রুল করবে। তো তারা কি করেছিল, ব্রিটেন একটা অভিনব রাস্তা নিয়েছিল, সে কি করেছিল, তার রাজত্বকে কতগুলো ছোট ছোট পার্টসে ডিস্ট্রিবিউট করতে, এবং প্রত্যেকটা পার্টে একটা করে লোকাল লিডার্স রাখে, এবং সেই লোকাল লিডার কার কাছে বাউন্ডেড ছিল, লোকাল লিডার কিং এর কাছে বাউন্ডেড ছিল। কি বছরে সেই
একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ ট্যাক্সেস কালেক্ট করে দিত, তার বদলে এই পার্টিকুলার জায়গাটা এই লোকটা নিজের মতো এনজয় করতো, এবং সেই লোকটার নাম ছিল হচ্ছে ব্যারন্স। সেই লোকাল লিডারের নাম দেওয়া হলো ব্যারন্স। তাহলে ব্যারন্সরা কি ছিল? লোকাল লিডার। এবং এরা কি করতো? এরা হচ্ছে রাজাকে যুদ্ধ এবং অন্যান্য ক্ষেত্রে তো হেল্প করতোই, সঙ্গে হচ্ছে ট্যাক্স কালেকশন এবং সমস্ত জিনিসগুলোর ক্ষেত্রে হেল্প করতো। এছাড়া রাজার এই জায়গাটা পার্টিকুলার একটা ল্যান্ড কেসে দেখাশোনা করতো। তো একে বলতে পারো হচ্ছে লোকাল ল্যান্ডলর্ড, তুমি একে কিন্তু বলতে পারো। এবার সমস্যা শুরু হলো কখন? যখন অ্যারাউন্ড 1215 দিকে কিং জন সে কি করলো? সে ফ্রান্সের কাছে একটা পার্টিকুলার এরিয়া বা পার্টিকুলার যুদ্ধ হেরে যায়, এবং যুদ্ধে হেরে যাওয়ার পর রাজা কি করে? রাজা অ্যারোগেন্টলি সে কি করে? ডিসাইড করে যে তাকে জায়গাটা পুনরুদ্ধার করতে হবে, জায়গাটা তাকে ফিরে পেতে হবে। এবং জায়গাটা ফিরে পেতে যাওয়ার জন্য কি হয়? সে বারবার যুদ্ধে নিজেকে ইনভলভ করে। এবার যুদ্ধে ইনভলভ যখনই সে হচ্ছে, ওয়ার মানে কি? ওয়ার মানে যে শুধু যুদ্ধটা না, ওয়ার মানে যখন তুমি যুদ্ধে হারছো তখন হচ্ছে প্রচুর পরিমাণে মানিটারি লস। মানিটারি লস হচ্ছে, সঙ্গে সঙ্গে যদি দেখো প্রচুর হিউম্যান রিসোর্সেস লস। তারপর যদি দেখো যুদ্ধে তুমি হারছো মানে তোমার প্রচুর পরিমাণে রেপুটেশনের লস হচ্ছে। তো বলতে পারো যে রাজার প্রচুর ক্ষতি। এবং রাজা এইরকম কন্ডিশনে কি হচ্ছে? এরকম কন্ডিশনে যুদ্ধকে রাজা কন্টিনিউ করে যাচ্ছে। যুদ্ধকে কন্টিনিউ করে যাওয়া মানে তার ইনস্ট্যান্ট সবসময় ফ্লো অফ মানি লাগে। এবং তার ফ্লো অফ মানি কোথা থেকে আসছে? তার ফ্লো অফ মানি আসছে ব্যারেন্সদের থেকে। ব্যারেন্সরা সাধারণ মানুষের কাছ থেকে টাকা তুলছে এবং টাকা তুলে রাজাকে প্রোভাইড করছে, এবং রাজা কিন্তু লড়াই কন্টিনিউ রেখে যাচ্ছে, লড়াই যুদ্ধ। এবার একটা টাইমে এসে দেখো মানুষের পক্ষে তো ট্যাক্স দেওয়া ইম্পসিবল হয়ে যাবে, এবং ব্যারেন্সরা কত অত্যাচার করবে মানুষের উপর। ব্যারেন্সরা মানুষের উপর অত্যাচার করে ট্যাক্স কালেক্ট করতে করতে তারা হাঁপিয়ে গেছে। এবং একটা টাইমে এসে এই যে কিং এর এগেনস্টে যদি দেখো, কিং এর এগেনস্টে ব্যারেন্সরা দাঁড়ায়, এবং ব্যারেন্সরা রাজাকে বলে যে রাজা মশাই, যে আমাদের পক্ষে আর সাধারণ মানুষের কাছ থেকে ওইভাবে ট্যাক্স কালেকশন করা ইম্পসিবল হচ্ছে, কেন কি মানুষদের পক্ষে আর ট্যাক্স দেওয়া পসিবল না। তো রাজাকে তারা বলতে থাকে যে এইভাবে ট্যাক্স কালেকশন বন্ধ করতে হবে। এবং রাজা কি ছিল? রাজা ছিল বলতে পারো একদিক থেকে তো যুদ্ধপ্রিয় ছিলই, বা ওয়ারমঙ্গার্সও ছিলই, তার সাথে সাথে যদি দেখো সেই প্রচুর বলতে পারো যে ভায়োলেন্ট কিং ছিল এবং অত্যাচারী রাজা ছিল। যখনই রাজাকে কেউ ট্যাক্স দিত না, রাজা কি করতো? প্রাণদণ্ড দিত না। আইনের সামনে সে নিজেকে, সাধারণ মানুষের নিজেকে নির্দোষ প্রমাণ করার কোন রকম রাস্তা ছিল? কোন রকম প্রোটেস্ট, কোন রকম কথা বলা, কোন রকম বিরোধ করার প্রশ্ন তো ছিলই না। তো এই ব্যারেন্সরা বললো যে রাজামশাই, এই যে আমরা ইংলিশম্যান যারা ব্রিটেনে থাকি, যারা ইংলিশম্যান নিজেদেরকে বলছি, তারাও তো আপনার সন্তানের মতো, তো তাদেরকে কিন্তু একটা বেসিক রাইটস বা বেসিক অধিকার কিন্তু আপনার দেওয়া উচিত, ঠিক আছে? এবং ব্যারেন্সরা কি করে? ব্যারেন্সরা রাজার সামনে একটা লিস্ট অফ ডিম্যান্ডস রাখে, কতগুলো ডিম্যান্ডের একটা লিস্ট রাখে, প্রায় যদি দেখো 65-66 খানা লিস্টের একটা ডিম্যান্ডস আছে। রাজা প্রথমে ইনিশিয়ালি সেটা মেনে নেয়নি, এবং যখন মেনে না নেয় তখন হচ্ছে কিং ভার্সেস ব্যারেন্স, বা বলতে পারো ব্যারেন্সের একটা রেভলিউশন স্টার্ট হয় রাজার কাছে। এবং আলটিমেটলি রাজা দেখলো কি, ব্যারেন্সরা যদি তাকে টাকা বা পয়সা কড়ির কালেকশন না করে দেয়, তাহলে রাজার পক্ষে টাকা কালেকশন করা পসিবল না, কেন কি সমস্ত রাজ্যটা বলতে পারো রাজার হয়ে ব্যারেন্সরাই কিন্তু অপারেট করছে। এবং এক টাইমে কিং বাধ্য হলো এই ব্যারেন্সের দেওয়া চুক্তি স্বাক্ষর করতে, এবং সেই চুক্তিটাকে আমরা বলে থাকি ফার্স্ট চুক্তি, যেখানে রাইটস বা অধিকারকে ডকুমেন্টেড আকারে চাওয়া হয়েছিল, এবং সেই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ম্যাগনা কার্টা, বা এটাকে আরেকটা নাম দেওয়া হয় ম্যাগনা কার্টা লিবার্টেটাম, মানে গ্রেট চার্টার অফ ফ্রিডম, যেখানে সাধারণ মানুষের ফ্রিনেস, রাইট এবং অধিকারের কথা বলা হয়েছিল। এবং সেখানে আরেকটা টার্ম ছিল, দ্যাট ইজ ল অ্যাবেবল, নিয়ম সবার উপরে, এবং সেই নিয়মের আন্ডারে রাজামশাই পড়বে, এবং রাজাকে কিন্তু সেই নিয়ম মেনেই কাজ করতে হবে। এবং এই যে চুক্তিটা স্বাক্ষরিত, এই চুক্তিটাকে বলেছিলাম আমরা ম্যাগনা কার্টা। তো এই প্রথমবার সাধারণ মানুষ একটা অধিকার পেল নিজেকে নির্দোষ প্রমাণ করার, নিজেকে নিয়মের সামনে নিজের ঠিক ভুল সেটাকে যাচাই করানোর একটা প্রমাণ তারা পেল। এবং এটাকেই বলা হয় যে আমাদের রাইটস বা ফান্ডামেন্টাল রাইটস এর প্রতিষ্ঠার সব থেকে বেসিক স্ট্রাকচার বা ফান্ডামেন্টাল বলতে পারো যে ফাউন্ডেশন বলতে পারো, ঠিক আছে? এবারে এই 1215-তে যখন এই জিনিসটা ইভেন্টটা হতে থাকে, ইভেন্টটা চলতে থাকে, তারপরে যদি দেখো দুটো মেজর ইভেন্টস ঘটে। কি ইভেন্টস ঘটে? তাহলে দেখো লাস্ট 1215-তে কি ডিসাইড হলো? রাজার নিয়ম মেনে চলবে। এবার এই নিয়ম যে মেনে চলবে, এই তাহলে লিস্ট অফ নিয়মটা কে তৈরি করবে? রাজা যে নিয়মগুলো মেনে চলবে, হ্যাঁ ঠিক আছে মেনে নিলাম রাজা নিয়ম মেনে চলবে, কিন্তু রাজা কোন নিয়ম মেনে চলবে? এই নিয়মগুলো কে বানাবে? তো এই নিয়মগুলো বানানো নিয়ে বিশাল প্রশ্ন ছিল, এবং রাজা কোনোদিনই যদি দেখো ব্যারেন্সদের নিয়মেই চলবে, এটা কিন্তু কোনো রাজাই মেনে নেবে না। তো এটা নিয়ে বারবার বিরোধ হতে থেকেছে, এবং এইভাবেই যদি দেখো 1215 থেকে প্রায় 1236 পর্যন্ত একইভাবে চলতে থাকে। এবং অবশেষে 1236-এ সেই টাইমে যে কিং ছিল ব্রিটেনের, দ্যাট ইজ কিং হেনরি III, তিনি বলেন যে হ্যাঁ ঠিক, রাজা নিয়ম মেনে চলবে, রাজা নিয়মের মধ্যেই থাকবে, কিন্তু সেই যে নিয়মটা মেনে রাজা চলবে, সেই নিয়মটা বানানোতে এবং রাজ্য শাসনে
একজন হেল্প করবে বা একটা দল হেল্প করবে, সেই দলটা হবে হচ্ছে ব্যারেন্সদের একটা দল। এবং কি হচ্ছে, সেই সময় যেবার প্রথমবারের জন্য কিং হেনরি থ্রি রেকগনাইজ করলো দ্যাট ব্যারেন্স হ্যাড দ্য রাইট টু অ্যাডভাইস কিং, যে কিংকে অ্যাডভাইস করার অধিকার ব্যারেন্সদের থাকবে। কেন তখন সেই টাইমে যদি দেখো ব্যারেন্সরাই কি ছিল, ব্যারেন্সরাই ছিল হচ্ছে সমাজের সব থেকে প্রতিপত্তিশালী ব্যক্তি বা এলিট ক্লাস বা সব থেকে উচ্চতম সোসাইটির ক্ষেত্রে এদেরকে কনসিডার করা হতো। এবং তখনই তৈরি হলো কি রাজা, এবং রাজাকে অ্যাসিস্ট করার জন্য থাকবে একটা অ্যাডভাইজারি কমিটি বা অ্যাডভাইজারি বডি, যে হচ্ছে ব্যারেন্সদের দ্বারাই তৈরি করা হবে বা ব্যারেন্সদের নিয়েই তৈরি করা হবে। তাহলে এইবার প্রথমবারের জন্য এমন একটা গ্রুপ তৈরি হলো যেখানে রাজা মশাই চলবে একটা নির্দিষ্ট নিয়মে, এবং সেই নিয়মটা বানানোতে ব্যারেন্সরা তাকে হেল্প করবে বা ব্যারেন্সরা তাকে অ্যাডভাইস করবে। এবং এইখানেই প্রথমবারের জন্য যে অ্যাসেম্বলি তৈরি হলো, সেই অ্যাসেম্বলিটাকে প্রথমবারের জন্য ডেসক্রাইব করা হলো অ্যাজ এ পার্লামেন্ট বা সংসদ। তাহলে প্রথম পার্লামেন্ট টার্মটা ইউজ হলো কবে, 1236, যখন রাজাকে একটা গ্রুপ অফ এলিট ক্লাস বা সোসাইটির সব থেকে উচ্চবৃত্তরা একটা দল বানালো, এবং দল বানিয়ে রাজাকে একটা কমিটি বানালো, এবং কমিটি বানিয়ে রাজাকে হেল্প করা শুরু করলো। দ্যাট বিকেম দ্য ফার্স্ট স্ট্রাকচার অফ পার্লামেন্ট। তাহলে এখানে এখন যে পার্লামেন্টের কনসেপ্ট পেলাম, সেখানে দেখো রাজা তো থাকছেই, রাজাকে অ্যাসিস্ট করার জন্য কারা থাকছে, অ্যাসিস্ট করার জন্য থাকছে ব্যারনসরা থাকছে। ব্যারনসরা সোসাইটির কমন পপুলেশন ছিল না উচ্চবিত্ত ছিল, অ্যাকচুয়ালি উচ্চবিত্ত ছিল। তাহলে এই যে অ্যাসেম্বলিটা তৈরি হয়েছিল, এই অ্যাডভাইসারি বডিটাকে বলা হতো হাউস অফ এলিটস, মানে সমাজের উচ্চবিত্তদের ঘর, বা বলতে পারো যে হাউস অফ ট্যাক্স পেয়ার। তখন সমাজে যারা উচ্চবিত্ত ছিল তারাই ট্যাক্সেশনের বেশি ছিল, বা বলতে পারো যে হাউস অফ এলিট ক্লাস ছিল। তোমরা এটা মনে রাখো, হাউস অফ এলিটস বা সমাজের উচ্চবিত্তদের ক্লাস। তো এইভাবে যদি দেখো 1236 থেকে প্রায় 1333 পর্যন্ত একইভাবে সিমিলার ওয়েতে চলতে থাকে। এবং প্রায় 100 বছর পর যদি দেখো, 100 বছর পর প্রথমবারের জন্য ডিমান্ড ওঠে কি সমাজে যেমন এলিট ক্লাস বা এলিট সোসাইটির রাজাকে তার অ্যাডভাইস দেওয়ার ক্ষমতা আছে বা অধিকার আছে, তো তেমনি সমাজের যারা নিচু তলার মানুষ, যারা সাধারণ মানুষ, যাদের সংখ্যা সব থেকে বেশি, তারা কি রাজাকে তাদের কথা বা তাদের হয়ে বক্তব্য রাখতে পারবে না, বা তাদের যেটা প্রয়োজনীয় সেটাকে রাজাকে জানাতে পারবে না? ব্রিটেনের পার্লামেন্ট কিন্তু সেটাকে স্বীকৃতি দিল, যেটা বললো যে হ্যাঁ, এই জিনিসটা কিন্তু অবশ্যই উচিত। সমাজের এলিট ক্লাস যেমন তাদের বক্তব্য রাজার কাছে রাখছে, তো তেমনি সমাজের যারা সাধারণ মানুষ তাদেরও রাজার কাছে কিছু বক্তব্য রাখার অধিকার থাকবে। এবং তখনই নতুন করে সেই স্ট্রাকচারটাকে রিমডিফাই করা হলো ব্রিটিশ পার্লামেন্টের স্ট্রাকচার। আগে ছিল কিং, এবং তার নিচে ছিল হাউস অফ দ্য এলিটস বা হাউস অফ দ্য প্যারেন্টস বা হাউস অফ দ্য লর্ডস। তার সাথে এবার একটা নতুন হাউসের এডিশন হলো, দ্যাট ইজ যেখানে সাধারণ মানুষরা তাদের ভেতর থেকে রিপ্রেজেন্টেটিভকে নিযুক্ত করবে। যেমন একটা গ্রাম ধরো, 100টা লোক আছে, সেই 100টা লোক কোনো একটা লোককে বললো তুমি আমাদের হয়ে এই 100টা লোককে রিপ্রেজেন্ট করো এবং রাজার কাছে গিয়ে আমাদের সুখ দুঃখের কথা বলো। তখন একটা হাউস তৈরি হলো, যে হাউসটা কার জন্য হলো, যে হাউসটা বা যে ঘরটা দেওয়া হলো সাধারণ মানুষের জন্য, এবং সেই হাউসটাকে বলা হলো হাউস অফ দ্য কমন্স। তাহলে এই লোকগুলো কি ছিল, এই লোকগুলো সাধারণ মানুষের কাছ থেকে ইলেক্টেড হয়ে তাদের ভেতর থেকে আসছে, ঠিক? তাহলে এইবার দেখো, এইবার রাজাকে নিয়ম বানানো এবং অ্যাসিস্ট করার জন্য কটা গ্রুপ হলো, এবার কিন্তু দুটো গ্রুপ হয়ে গেল। রাজার আন্ডারে একটা ঘর, যেই ঘরটা কি বসছে, যেই ঘরটার বসছে হাউস অফ দ্য কমন্স, সাধারণ মানুষকে দেওয়া হলো তাদের মতামত রাজাকে জানানোর জন্য। আর একটা হাউস অফ দ্য লর্ডস বা হাউস অফ দ্য এলিটস, যেখানে সমাজের প্রতিপত্তিশালী লোকজন বসলো, এবং প্রতিপত্তিশালী লোকজন দেশ এবং দশের কথা ভেবে রাজাকে বিভিন্ন রকম অ্যাডভাইস দেওয়া শুরু করলো। তাহলে এবার বলো, রাজার আন্ডারে কটা ঘর অপারেট করলো? এটা হলো হচ্ছে ফার্স্ট হাউস, এটা হলো সেকেন্ড হাউস। তাহলে রাজার আন্ডারে কতগুলো ঘর হলো? রাজার আন্ডারে দুটো ঘর হলো। তাহলে এই দ্বিকক্ষ বিশিষ্ট স্ট্রাকচারকেই আমরা বলি বাইক্যামেরাল স্ট্রাকচার। আজকে আমাদের পার্লামেন্টারি স্ট্রাকচার কিন্তু এখান থেকে ইন্সপায়ার হয়েছে। কিং এর জায়গায় তুমি বসাও প্রেসিডেন্ট, কিং এর জায়গায় বসবে প্রেসিডেন্ট, তার আন্ডারে দুটো হাউস, দ্যাট ইজ লোয়ার হাউস, যেটাকে আমরা বলি লোকসভা বা হাউস অফ দ্য কমন্স, আর একটা হচ্ছে আপার হাউস, যেটাকে আমরা বলি রাজ্যসভা বা হাউস অফ দ্য লর্ডস থেকে যেটা রিপ্রেজেন্টেড হয়েছে। তাহলে এখান থেকে যদি দেখো, এই মডেলটাকেই আমরা অ্যাডপ্ট করলাম, এবং সেই অ্যাডপ্ট করার পর আমরা ইন্ডিয়ান পার্লামেন্টকে এস্টাবলিশ করলাম, এবং ইন্ডিয়ান পার্লামেন্টে আমরা সিমিলার স্ট্রাকচার রাখলাম, দ্যাট ইজ বাইক্যামেরাল স্ট্রাকচার। তাহলে আমাদের পার্লামেন্টের স্ট্রাকচার কেমন? পার্লামেন্টের স্ট্রাকচার বাইক্যামেরাল। তাহলে বাইক্যামেরাল মানে কি? এমন একটা পার্লামেন্ট যার দুটো হাউসেস থাকবে। দুটো হাউসে কি কি থাকবে? একটা থাকবে হাউস অফ দ্য কমন্স, আর একটা থাকবে হাউস অফ দ্য লর্ডস। ঠিক আছে, ক্লিয়ার হলো এবার? তাহলে ঠিক। তাহলে এবার বলো যে আমাদের এই দুটো হাউসের মাথায় কে বসে আছে? মাথায় বসে আছে প্রেসিডেন্ট। তো সেই জন্য যদি দেখো, প্রেসিডেন্টকে আমরা কনসিডার করে থাকি, প্রেসিডেন্ট ইজ দ্য ইন্টিগ্রাল পার্ট অফ
পার্লামেন্ট। যদিও প্রেসিডেন্ট কিন্তু না রাজ্যসভায় বসে না লোকসভায় বসে, কিন্তু প্রেসিডেন্ট ইজ দা ইন্টিগ্রাল পার্ট, মানে অবিচ্ছেদ্য অঙ্গ আমাদের পার্লামেন্টের। কেন অবিচ্ছেদ্য অঙ্গ? প্রথম কথা, প্রেসিডেন্ট যদি সিগনেচার না করে তাহলে কিন্তু কোনো নিয়মই বাস্তবায়িত করা পসিবল না। তাহলে বিল পাস ইন বোথ হাউসেস ক্যান নট বিকাম ল ইজ দ্য প্রেসিডেন্ট অ্যাসেম্বলি। প্রেসিডেন্টের অনুমতি ছাড়া কোনো নিয়মই কিন্তু বাস্তবায়িত হওয়া সম্ভব না। সেকেন্ড, এই যে পার্লামেন্টের মিটিং বসছে, লোকসভা বা রাজ্যসভার মিটিং বসছে, সেটাকে ডাকা এবং সেটাকে স্থগিত করা দুটোই কার দ্বারা হয়? দুটোই প্রেসিডেন্টের দ্বারা হয়। তাহলে প্রেসিডেন্ট ছাড়া কিন্তু এটা পসিবল না। সেকেন্ড, কখনো যদি এমন কোন একটা ডিসিশন যেখানে লোকসভা এবং রাজ্যসভা এই দুজনের ভিতর দ্বিমত হচ্ছে, এরা দুজনেই কখনো একটা মতে আসতে পারছে না, তখন তাদেরকে সামনাসামনি বসিয়ে মিটিংটাকে, তাদের ভেতর যে ডিসপিউটস আছে সেটাকে ঠিক করার দায়িত্ব কার থাকে? প্রেসিডেন্টের থাকে। এবং প্রেসিডেন্ট কিন্তু তখন জয়েন্ট সিটিং এর জন্য কল করতে পারে, দুজনকে একসাথে বসাতে পারে। আর আরেকটা, ইস্যু অফ অর্ডিন্যান্স, যদি কোনো সময় প্রেসিডেন্টের দরকার পড়ে বা এমন কোনো কন্ডিশন হলো যেখানে আমাদের দেশের বা রাজ্যের তোমার নিয়ম বানানোর অথরিটি বা পার্লামেন্ট বা অ্যাসেম্বলি চালু নেই বা অ্যাক্টিভ নেই, তখন কিন্তু প্রেসিডেন্টের কাছে পাওয়ার থাকছে, প্রেসিডেন্ট অর্ডিনেন্স বা অধ্যাদেশ জারি করতে পারে এবং সেটা 6 মান্থসের জন্য অ্যাক্টিভ থাকবে। 6 মান্থস পর আবার সেটাকে রিনিউ করতে হবে, কিন্তু 6 মাসের জন্য তিনি নিয়ম তৈরি করতে পারে। তাহলে আমরা বলতে পারি যে প্রেসিডেন্ট ছাড়া আমাদের পার্লামেন্টের কোনো নিয়মই বিল বা কোনো বিলই আমাদের অ্যাক্ট বা নিয়ম আকারে পাবলিশ হবে না বা এক্সিকিউট করা পসিবল হবে না। সেই জন্য আমরা যদি দেখো প্রেসিডেন্টকে কনসিডার করে থাকি অ্যাজ এ ইন্টিগ্রাল পার্ট অফ দ্য পার্লামেন্ট বা লেজিসলেচার। এটা কিন্তু তোমাদের পরীক্ষায় বারবার কোশ্চেন এসেছে। এবার তাহলে আমরা যে জিনিসটা দেখবো সেটা আমরা পেয়ে গেলাম যে আমাদের দুটো হাউস, রাজ্যসভা অ্যান্ড লোকসভা। এবার এই দুটো হাউস নিয়ে আমরা ছোট্ট ছোট্ট করে একটু ডিটেলস দেখে নিই এবং একটা বেসিক ওভারভিউ নিই। দেখো, রাজ্যসভাকে আমরা বলে থাকি আপার হাউস বা সিনিয়র হাউস। এখানে যদি দেখো মেনলি যারা মেম্বার থাকে তাদেরকে আমরা সিনিয়র বলে থাকি। আচ্ছা, রাজ্যসভা হোক বা লোকসভা হোক, এই দুটো হাউসেই যেই বসুস না কেন, সে অ্যাকচুয়ালি কোথায় গিয়ে বসছে? অ্যাকচুয়ালি বসছে পার্লিয়ামেন্ট, তাই তো? সে রাজ্যসভায় বসুক বা লোকসভায় বসুক, সে পার্লামেন্টে গিয়ে বসছে। পার্লামেন্টের ঘর আলাদা হতে পারে কিন্তু একই পার্লামেন্টে গিয়ে বসছে। তাহলে আমরা বলতে পারি রাজ্যসভা বা লোকসভা যেই হোক না কেন, সে অ্যাকচুয়ালি মেম্বার অফ পার্লামেন্ট। তাহলে এখান থেকে টার্ম আসছে আমাদের এমপি। তাহলে যখনই কোনো নামের পিছনে এমপি লেখা থাকবে তার মানে তুমি জানবে যে সে আইদার লোকসভা বা রাজ্যসভার মেম্বার, দ্যাট ইজ মেম্বার অফ পার্লামেন্ট। চলো এবার দেখে নিই একটুখানি বেসিক্স। তো রাজ্যসভা বা আপার হাউস, এই রাজ্যসভা বা আপার হাউসকে আরেকটা নাম দিয়ে কনসিডার করা হয়, দ্যাট ইজ রেড কার্পেট অফ দ্য হাউস। রেড কার্পেট কেন ডিফাইন করা হয়? রেড কার্পেট দিয়ে কেন এটাকে সাজানো থাকে? প্রথম কথা, এই রেড কার্পেট ডিনোটস দ্য রয়্যালটি। এটা হচ্ছে ব্রিটিশের সময় থেকে এসেছে যে রেড কার্পেট ডিফাইন দ্য রয়্যালটি। সেকেন্ড, আমরা যখন স্বাধীনতার পর দেশকে স্বাধীন করতে গিয়ে আমাদের যে প্রচুর বিপ্লবী, প্রচুর স্বাধীনতা সংগ্রামী তাদের রক্তক্ষয় করেছে বা তাদের রক্তদান করেছে, সেই জিনিসটাকে, সেই স্যাক্রিফাইসটাকে ডিফাইন করার জন্য আমরা কিন্তু আমাদের কার্পেটটাকে রেড কালার রাখি। তাহলে আমাদের আপার হাউস বা রাজ্যসভার যে কার্পেট কালার, সেই কার্পেট কালারকে হচ্ছে রেড। এই জন্য রাজ্যসভাকে কখনো কখনো আমরা রেড কার্পেট হাউসও বলে থাকি। এবং এর অ্যাকচুয়াল কারণ কি? যে এটা রয়্যালটিকে ডিফাইন করে এবং আমাদের ভারতবর্ষের যে ফ্রিডম ফাইটার আছে তাদের স্যাক্রিফাইস এবং তাদের ব্লাডশেডকে যদি দেখো, এটা কিন্তু তাদের যে রক্তক্ষয় হয়েছে সেই জিনিসটা কিন্তু এটা ডিফাইন করে। ঠিক আছে? আচ্ছা, হাউস দ্যাট রিপ্রেজেন্ট, তাহলে কি দেখো এখানে নামেই কি বলা হচ্ছে? নামেই বলা হচ্ছে রাজ্যসভা। তার মানে এই সভাটায় কারা বসবে? সভাটায় বসছে রাজ্যের মেম্বার্স। ঠিক আছে? তার মানে আমি আগে বলেছি যে আমাদের ইন্ডিয়াকে দুভাবে আমরা ডিফাইন করতে পারি। একটা হচ্ছে 140 কোটি মানুষের দেশ আর একটা হচ্ছে 28টা স্টেটের দেশ। তাহলে এখানে 28টা স্টেট যদি দেখো, তার বক্তব্য কোথায় রাখছে? বক্তব্য রাখছে রাজ্যসভা। তো এখান থেকে এসছে হাউস দ্যাট রিপ্রেজেন্ট দ্য ইন্টারেস্ট অফ ভেরিয়াস স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরি কল্ড দ্য কাউন্সিল অফ দ্য স্টেট বা হাউস অফ দ্য স্টেট। তাহলে ক্লিয়ার হলো? একটা হাউস যেখানে যে কোনো রাজ্যের ইন্টারেস্টকে প্রায়োরিটি দেওয়া হবে, দ্যাট ইজ কনসিডার অ্যাজ হাউস অফ দ্য স্টেট। ঠিক আছে? এবার এই হাউস অফ দ্য স্টেট বা বলতে পারো যে কাউন্সিল অফ দ্য স্টেট, এর কম্পোজিশন কি? কম্পোজিশন যদি দেখো তাহলে এখানে বেশ কিছু মেম্বার্স বসবে যারা মেম্বার অফ পার্লামেন্ট হবে। তো এই মেম্বার অফ পার্লামেন্ট কিভাবে ডিফাইন করা হবে? কতজন বসবে রাজ্যসভায়? তো দেখো রাজ্যসভার জন্য কি প্রসিডিওর, কি রুলসে এখানে মেম্বার সিলেক্টেড হবে সেটা কোথায় মেনশন করা আছে? সেটা মেনশন করা আছে আমাদের কনস্টিটিউশনে, শিডিউল 4 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। শিডিউল 4 কি? আমরা জানি যে আমাদের কনস্টিটিউশনে মেন 3 ধরনের মেন ফিচার্স আছে। কি কি? এক, আর্টিকেল।
সিমিলার টাইপস অফ আর্টিকেলকে এক জায়গায় ঢুকিয়ে দিয়ে আমরা পেয়েছি পার্টস। এবার এই আর্টিকেল এবং পার্টসে অনেক কিছু আছে যেগুলোকে প্রপারলি সেই কনস্টিটিউশনের ভেতর এক্সপ্লেন করা সম্ভব হয়নি, সেগুলোকে কনস্টিটিউশনের পিছনে একটা লিস্টের আকারে সেটাকে পাবলিশ করা হয়েছে এবং সেটাকে কনস্টিটিউশনকে বেটার বুঝতে হেল্প করে এবং ডিটেলসে বুঝতে সেটাকে হেল্প করে। তো সেই রকম একটা লিস্ট কনস্টিটিউশনের পিছনে আমাদের অ্যাড করা আছে যেখানে এরকম কিছু ডিটেলস আছে। তো লিস্টকে আমরা বলে থাকি কি, লিস্টকে আমরা বলে থাকি শিডিউল বা শিডিউল। তো এই শিডিউলে যদি দেখো ফোর্থ শিডিউল, 4 নম্বর শিডিউল যদি দেখো, সেখানে কি আছে, সেখানে আমাদের রাজ্যের রাজ্যসভার কোন রাজ্যের কতগুলো সিট অ্যালোকেশন আছে সেই সিট অ্যালোকেশনের ব্যাপারে লেখা আছে। এবার প্রশ্ন হচ্ছে যে এই সিট অ্যালোকেশন হয় কিসের ভিত্তিতে, হোয়াট ইজ দ্য মেন ফ্যাক্টর যার উপর রাজ্যসভার সিট অ্যালোকেশন। অ্যাকচুয়ালি দেখো রাজ্যসভার সিট অ্যালোকেশন কিন্তু পপুলেশনের ভিত্তিতে হয়। যেমন যে রাজ্যের লোক সংখ্যা বেশি সেই রাজ্য কি করবে, নিজের রিপ্রেজেন্টেশন বেশি দেবে স্বাভাবিকভাবে। যে একটা বড় রাজ্য, যে ধরো 100 জন মেম্বার আছে, আর একটা রাজ্য যার 10 জন মেম্বার আছে, দুজনে কি সেম রিপ্রেজেন্টেটিভ দেবে না। যার কাছে 100 জন লোক আছে তার প্রবলেমসও বেশি হবে, সে কি করবে, সে বেশি রিপ্রেজেন্টেশন দেবে। আর যে তার কাছে 10 জন আছে সে কম্পারেটিভলি কম রিপ্রেজেন্টেশন দেবে। তাহলে এখানে বলা হলো যে রাজ্যসভা সিট অ্যালোকেশন প্রাইমারিলি অন দ্য বেসিস অফ পপুলেশন অফ দ্য স্টেট। একটা দেশে, একটা রাজ্যে কি রকম পপুলেশন আছে সেই পপুলেশনের ভিত্তিতে কিন্তু সে তার সিট সংখ্যা পাবে। এক্সাম্পল, ইউপির পপুলেশন যদি দেখি, ইউপির পপুলেশন বর্তমানে অ্যাপ্রক্স হচ্ছে যদি দেখো 25 কোটি, 25 কোটি, ঠিক আছে। তাহলে সেখানে যদি দেখো, সেখানে উত্তরপ্রদেশ, আচ্ছা 25 কোটি। আর আমাদের পপুলেশন অফ ওয়েস্ট বেঙ্গল যদি দেখো, পপুলেশন অফ ওয়েস্ট বেঙ্গল হচ্ছে 10 কোটি। অ্যাপ্রক্স যদি দেখো ডবলের থেকে একটু বেশি। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিট সংখ্যা কত দেওয়া আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিট সংখ্যা হচ্ছে রাজ্যসভার 16টা। 10 কোটি লোকের জন্য রাজ্যসভা সিট 16টা। এখানে কতগুলো সিট, তাহলে যদি দেখো 25টা, তাহলে লোক 25টা, সিট সংখ্যা কত হবে, সিট সংখ্যা পপুলেশনের ভিত্তিতে যদি দেখো সেটা প্রায় ডবল হয়ে যাবে। এখানে সিট সংখ্যা কত আসছে, সিট সংখ্যা হচ্ছে 31টা। তাহলে অ্যাকচুয়ালি রাজ্যের ভলিউম শুধু না, সেই রাজ্যে কতগুলো লোক বাস করে, কিরকম পপুলেশন আছে, সেই পপুলেশনের উপর ভিত্তি করে কিন্তু রাজ্যসভার সিট অ্যালোকেশন হয়। যার নাম্বার অফ পপুলেশন বেশি সে সিট পাবে বেশি, যার নাম্বার অফ পপুলেশন কম সে সিটও পাবে কম। তাহলে ক্লিয়ার হলো। তাহলে আমাদের রাজ্যসভার ব্যাপারে ডিটেলস কোথায় দেওয়া আছে, ফোর্থ শিডিউলে। কিসের ভিত্তিতে রাজ্যসভার সিট অ্যালোকেশন করা হয়েছে, অ্যালোকেশন করা হয়েছে অন দ্য বেসিস অফ পপুলেশন। যার পপুলেশন বেশি সে রাজ্যসভা মেম্বার বেশি পাবে, যার পপুলেশন কম সে মেম্বার কম পাবে, অন দ্য বেসিস অফ পপুলেশন। অবভিয়াসলি এটা ডেমোক্রেসির রুল। তাহলে আমাদের অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন, আমাদের বর্তমানে যদি দেখো, বর্তমানে টোটাল রাজ্যসভার ম্যাক্সিমাম স্ট্রেংথ কত, ম্যাক্সিমাম স্ট্রেংথ হচ্ছে 250। এবারে 250-র ভেতর যদি দেখো, আমরা 250 কিন্তু পুরোটা আমরা ইউজ করি না, পুরোটা কনজিউম করি না, কিছুটার মধ্যে রিজার্ভ সিট আছে। চলো দেখিনি। তো বলা হলো যে এই 250 সিটসের ভেতর, এই 250 সিটসের উপর কিভাবে ডিস্ট্রিবিউশন হলো, আমাদের ভারতবর্ষে কিছু স্টেট আছে, কিছু ইউটিজও আছে। তাহলে ইউটিয়ান স্টেটের ভেতর এটা ডিস্ট্রিবিউট করা হবে। কিভাবে ডিস্ট্রিবিউট করা হবে, বলা হলো যে এই 250টা সিটের ভেতর থেকে যদি দেখো, ইউনিয়ন টেরিটরি অ্যান্ড স্টেট এখান থেকে আসবে টোটাল 238টা মেম্বার। আর বাকি কতগুলো মেম্বার পড়ে থাকলো, বাকি পড়ে থাকলো 12টা মেম্বার। এই 12টা মেম্বার আসবে নমিনেটেড। কার দ্বারা নমিনেটেড হবে, নমিনেটেড বাই প্রেসিডেন্ট। তাহলে আমাদের যদি দেখো, তাহলে চলো এটা হিসাব করি। আমাদের রাজ্যসভার টোটাল স্ট্রেংথ কত, ম্যাক্সিমাম স্ট্রেংথ হচ্ছে 250, বর্তমান 250 ম্যাক্সিমাম স্ট্রেংথ। এই বর্তমান 250 সেটসের ভেতর আমরা কতগুলো কনজিউম করছি, আচ্ছা আগে দেখে নিই কতগুলো সিলেক্টেড হবে। এর ভেতর থেকে যদি দেখো 238 আসবে। কিভাবে 238 আসবে, ইলেক্টেড। কোথা থেকে ইলেক্ট হয়ে আসবে, বিভিন্ন স্টেট এবং ইউনিয়ন টেরিটরি থেকে ইলেক্টেড হয়ে আসবে। বাকি পড়ে থাকলো কতগুলো, বাকি পড়ে থাকলো 12টা। এই 12টা আসবে কিসে, নমিনেটেড। এই নমিনেশন কে করবে, নমিনেটেড বাই প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট এদেরকে কিন্তু নমিনেট করবে, ঠিক আছে, এটা গেল। এবারে এই 238 এর ভেতর থেকে যদি দেখি, 238 এর ভেতর থেকে বর্তমানে অ্যাক্টিভ সংখ্যা কত আছে, 238 যে ইলেক্টেড মেম্বার্স আছে তার ভেতর থেকে বর্তমানে অ্যাক্টিভ মেম্বার্স কত, বর্তমানে এখানে যদি দেখি, কোথায় গেল, বর্তমানে এর ভেতর থেকে যদি দেখি অ্যাক্টিভ মেম্বার কতগুলো আছে, এর ভেতর থেকে 238 থেকে 5খানা আমাদের রিজার্ভ সিট আছে। তাহলে 5টা সিট বাদ গেলে 238 মাইনাস 5, তাহলে হচ্ছে 33 সিট কিন্তু বর্তমানে আমাদের অ্যাক্টিভ কন্ডিশন আছে। এই 233 অ্যাক্টিভ কন্ডিশনের ভেতর থেকে যদি আমরা দেখি, এর ভেতর থেকে কিছু সিটস কি আছে, কিছু সিটস আমাদের স্টেটের আসবে,
কিছু আসবে ইউনিয়ন টেরিটরি থেকে আমাদের আসবে। তো যদি দেখো 2019-এর আগে আমাদের টোটাল স্ট্রেংথ কত ছিল, 2019-এর আগে যদি দেখো তাহলে আমাদের এই যে 233টা সিট ছিল, এই 233টার ভেতর ডিভিশন কেমন ছিল, 233টার ভেতর ছিল 229, 229টা আসতো আমাদের স্টেট থেকে, প্লাস 4টে আমাদের আসতো ইউটি থেকে। ঠিক আছে, এবার 2019 এসে কি চেঞ্জ হলো, 2019 এসে আমরা দেখলাম যে আমাদের জম্মু এন্ড কাশ্মীরকে যদি দেখো স্টেটহুড থেকে ছেড়ে দিয়ে তাকে ইউটির আন্ডারে কনসিডার করা দেওয়া হলো, ইউটিতে চলে গেল। তাহলে এখান থেকে যদি দেখো জম্মু এন্ড কাশ্মীর যেটা স্টেট ছিল, স্টেটহুডের যে সিটটা আছে সেটাও কিসে ট্রান্সফার হয়ে যাবে, ইউটিতে। তো দেখা গেল জম্মু কাশ্মীরের জন্য টোটাল সিট অ্যালোকেশন ছিল হচ্ছে 4টে, তাহলে 4টে সিট এখান থেকে মাইনাস হয়ে যাবে। তাহলে বর্তমানে যদি দেখো 229 মাইনাস 4, তাহলে টোটাল 225টা সিট আসছে আমাদের স্টেট থেকে, আর 4টি ইউটি ছিল, ইউটি ছিল 4টে, তাহলে 4টি ইউটির সাথে বর্তমানে আরো 4টে জম্মু কাশ্মীরের অ্যাড হয়ে যাবে, তাহলে 8টা। তাহলে বর্তমানে যদি দেখো স্টেট থেকে কতগুলো আসছে, স্টেট থেকে আসছে 225টা, আর ইউটি থেকে কতগুলো আসছে, ইউটি থেকে আসছে 8টা, আর 12টা নমিনেটেড। তাহলে দেখো তোমাদের এখানে সমস্ত হিসাব আমি এখানে দিয়ে দিলাম ডিটেলসে। ঠিক আছে, আশা করি তোমাদের অসুবিধা হবে না। তাহলে এই লিস্টটাকে যদি দেখো, এই লিস্টটাকে আমরা তোমাদের আরেকবার ডিটেলসে করে দিচ্ছি। টোটাল যদি দেখো রাজ্যসভার নাম্বার অফ সিটস কত হচ্ছে 250টা, এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম সিট, এটা আমাদের ম্যাক্সিমাম। 250টার ভিতর রিজার্ভ কতগুলো আছে, এর ভেতর থেকে রিজার্ভ যদি দেখো তাহলে রিজার্ভ আছে হচ্ছে আমাদের 5টা। তাহলে অ্যাক্টিভ সিট হচ্ছে 245 আমাদের অ্যাক্টিভ সিট। আচ্ছা, এই 250টাকে যদি আমরা বলি 250টার মেম্বার কিভাবে আসবে, কিছু আসবে ইলেক্টেড, কিছু আসবে নমিনেটেড। ইলেক্টেড মেম্বারস কত আসবে বলা হলো, ইলেক্টেড মেম্বারস, আচ্ছা নমিনেটেড মেম্বার তো তোমরা জানোই, নমিনেটেড মেম্বার হচ্ছে 12টা, তাহলে ইলেক্টেড মেম্বার কটা পড়ে থাকবে, ইলেক্টেড মেম্বার পড়ে আসে 230। এবার আমরা কি অ্যাক্টিভ করেছি দেখো, রিজার্ভ কতগুলো আছে, রিজার্ভ আছে 5টা, তাহলে 238 মেম্বার কি আমাদের বর্তমানে আছে, নাই। তাহলে ইলেক্টেড মেম্বার যদি দেখো বর্তমানে অ্যাক্টিভ ইলেক্টেড মেম্বার আছে 238 মাইনাস 5, তাহলে যদি দেখো 233 আমাদের অ্যাক্টিভ মেম্বার আছে। ঠিক আছে, তাহলে এই 233 মেম্বার্স কোথা থেকে আসবে, 233 মেম্বার্স যদি দেখো 233 মেম্বার্স দুটো জায়গা থেকে আসবে, কোথা থেকে, একটা আসবে স্টেট থেকে, একটা আসবে ইউটি থেকে। স্টেট থেকে কতগুলো আসবে, স্টেট থেকে কতগুলো আসবে, ইউটি থেকে কতগুলো আসবে, দেখো ইনিশিয়ালি 2019-এর আগে, বিফোর 2019 স্টেট থেকে আসতো কতগুলো, বিফোর 2019 স্টেট থেকে আমাদের যে মেম্বার্স আসতো সেটা হচ্ছে তোমার 229টা, আর ইউটি থেকে কতগুলো আসতো, ইউটি থেকে আসতো 4টে। ঠিক আছে, এবার হচ্ছে আফটার 2019 এখান থেকে 4টে সিট কিসে ট্রান্সফার হয়ে গেল, জম্মু কাশ্মীর বিকাম ইউনিয়ন টেরিটরি। তাহলে যদি দেখো তাহলে 229টা সিট এর থেকে 4টে মাইনাস যাবে, তাহলে পড়ে থাকবে 225, আর ইউনিয়ন টেরিটরি যে 4টে ছিল সেই 4টের সাথে আরো 4টে নতুন অ্যাডিশন হয়ে যাবে, এটা হয়ে যাবে 8টা। তাহলে এটা হচ্ছে বর্তমানে আমাদের রাজ্যসভার সিট স্ট্রেংথ। ক্লিয়ার হলো, আশা করি আর কোনো ডাউট থাকার কথা নাই, এখানে কিন্তু তোমাদের হয়ে যাবে। এবার রাজ্যসভায় আমরা পেয়ে গেলাম ইলেক্টেড মেম্বার্স আর নমিনেটেড মেম্বার্স দুটোই থাকবে। এবার ইলেক্টেড মেম্বার্সরা কোথা থেকে আসছে, ইলেক্টেড মেম্বার্সরা মেইনলি যদি দেখো কাদেরকে রিপ্রেজেন্ট করার আসছে, আর জন্য আসছে, দ্যাট ইজ স্টেট। তাহলে অবভিয়াসলি স্টেটকে রিপ্রেজেন্ট করার জন্য যখন আসছে তাদেরকে মেম্বারদেরকে পাঠাবে কে, তারা মেম্বারদেরকে পাঠাবে হচ্ছে আমাদের স্টেটেরই লেজিসলেচার বা স্টেটের যে বিধানসভা বা স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে সেই কিন্তু ইলেক্টেড মেম্বারদেরকে ইলেক্ট করে পাঠাবে। তাহলে ইলেক্টেড মেম্বারসরা কোথা থেকে আসবে, ইলেক্টেড মেম্বারস আসবে হচ্ছে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির মাধ্যমে ইলেক্টেড হয়ে আসবে। আর ইউটির ক্ষেত্রে কোথা থেকে আসবে, ইউটির ক্ষেত্রে আসবে যে ইউটির যে কলেজিয়াম সিস্টেম আছে সেই কলেজিয়াম সিস্টেমের মাধ্যমে কিন্তু সেখান থেকে ইলেক্টেড হয়ে কিন্তু আসবে। এবার ইলেকশন মেথড কি আছে বলা হলো যে রাজ্যসভার সিট মেম্বারদের ইলেকশনের ক্ষেত্রে 3টে মেন মেকানিজমকে মাথায় রাখতে হবে। এক, ইনডাইরেক্ট ইলেকশন, সেকেন্ড সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট, আর হচ্ছে ওপেন ব্যালট। হোয়াট ইজ ইনডাইরেক্ট ইলেকশন, ইনডাইরেক্ট ইলেকশন মানে যেমন যে ইলেকশনে সাধারণ মানুষ পার্টিসিপেট করছে না বা তুমি আমি পার্টিসিপেট করছি না সেই মেম্বারকে চুজ করার জন্য, দ্যাট ইজ কনসিডার অ্যাজ ইনডাইরেক্ট ইলেকশন। রাজ্যসভার মেম্বার চুজ করার জন্য তোমরা কোনোদিন পার্টিসিপেট করতে পারো না, রাজ্যসভার মেম্বারে কারা পার্টিসিপেট করে, স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি।
মানে আমরা যাদেরকে পাঠিয়েছি তারা ইলেক্ট করছে রাজ্যসভার হয়ে কে যাবে। তাহলে নিশ্চয়ই তোমরা এখানে পার্টিসিপেট করতে পারছো না। তাহলে যে ইলেকশনে আমরা সাধারণ মানুষ পার্টিসিপেট করতে পারছি না, ডাইরেক্টলি আমাদের রিপ্রেজেন্টেটিভরা করছে, সেটা আলাদা ব্যাপার, সেটাকে আমরা বলছি ইনডাইরেক্ট ইলেকশন। আর যেখানে মেম্বার চুজ করার ক্ষেত্রে আমরা ডাইরেক্টলি ভোটে পার্টিসিপেট করতে পারছি, দ্যাট ইজ কনসিডার্ড অ্যাজ ডাইরেক্ট ইলেকশন। তাহলে এখানে মেথড অফ ইলেকশন কি হবে, বললো মেথড অফ ইলেকশন হবে ইনডাইরেক্ট ইলেকশন। তাহলে অবভিয়াসলি সাধারণ মানুষ দেবে না, স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির মেম্বাররা দেবে। সেকেন্ড, সিঙ্গেল ট্রান্সফারেবল ভোটের মাধ্যমে সেটা নির্ধারিত হবে। এটা কি জিনিস, কিভাবে এটা কাজ হয় আমরা প্রেসিডেন্টাল ইলেকশনের টাইমে বুঝবো। অ্যান্ড সেকেন্ড, ওপেন ব্যালট, মানে প্রকাশ্যে তুমি কাকে ভোট দিচ্ছ সেটা কিন্তু সামনাসামনি থাকবে। এই তিনটে মেথডস বা তিনটে মেকানিজমের উপর কিন্তু রাজ্যসভার ভোটাভুটি হবে। সেকেন্ড যেটা পার্টটা থাকছে সেটা হচ্ছে নমিনেটেড মেম্বার। নমিনেটেড মেম্বাররা কোথা থেকে আসবে? নমিনেটেড মেম্বাররা যদি দেখো তাহলে হচ্ছে প্রেসিডেন্টের নমিনেশনে আসবে। প্রেসিডেন্ট কিভাবে নমিনেট করবে দেখো, আমরা বলেছিলাম হাউস অফ দ্য এলিটস। হাউস অফ দ্য এলিটসে কারা থাকবে? সোসাইটির প্রতিপত্তিশালী লোকজন থাকবে। কিন্তু ভারত ডেমোক্রেটিক ওয়েতে স্বাধীন হওয়ার পর তো আর টাকা বা অর্থের ভিত্তিতে প্রতিপত্তিশালী লোকদের দেখবে না, দেখবে সোসাইটিতে কারা রেপুটেড, কারা রিনাউন্ড পার্সোনালিটিস, যারা সমাজে শ্রদ্ধেয়, তাদের মধ্যে থেকে সিলেক্ট করবে। তো এখানে কি বলা হলো যে প্রেসিডেন্ট সেই সমস্ত লোকদের চুজ করবে যাদের কোনো স্পেশাল নলেজ আছে। কোন কোন ক্ষেত্রে? আর্টস, লিটারেচার, সায়েন্স, সোশ্যাল সার্ভিস, এই সমস্ত ক্ষেত্রে সমাজে তারা রিনাউন্ড প্রতিপত্তিশালী, তাদের নাম আছে, তাদেরকে কিন্তু প্রেসিডেন্ট নমিনেট করতে পারে অ্যাজ এ মেম্বার। ঠিক আছে, তাহলে এই যে সেকশনটুকু পড়লাম এইটুকু ছিল আমাদের বেসিক লেভেল অফ রাজ্যসভা। ঠিক, রাজ্যসভার পরে যে পার্টটা আমাদের থাকছে যেটা হচ্ছে রাজ্যসভার মেম্বারদের কোয়ালিফিকেশন। রাজ্যসভার মেম্বারদের কোয়ালিফিকেশন যদি দেখি, সব থেকে ফার্স্টে অবভিয়াসলি সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে, ভারতের নাগরিক হতে হবে, তবেই সে রাজ্যসভার মেম্বার হতে পারবে। সেকেন্ড, তার এজ কত হতে হবে? এজ হতে হবে 30 ইয়ার্স। লোকসভার থেকে যদি দেখো 5 বছরের বড়, সেই জন্য একে হাউস অফ দ্য সিনিয়র্স বলা হয়, সেই জন্য এটাকে আপার হাউসে কোনো কোনো ক্ষেত্রে বা হাউস অফ দ্য সিনিয়র্স হিসেবে বলা হয়ে থাকে। আচ্ছা, আর তো যখন এই রাজ্যসভার মেম্বারদের কোয়ালিফিকেশনের কথা বলা হলো, তখন তো বলা হলো সিটিজেন অফ ইন্ডিয়া আর এজ 33 হতেই হবে। সঙ্গে আরেকটা ক্রাইটেরিয়া বলা হলো যে যদি কখনো পার্লামেন্ট চায় তাহলে পার্লামেন্ট কিন্তু নিজস্ব কোয়ালিফিকেশন অ্যাড করতে পারে। তাহলে এনি আদার কোয়ালিফিকেশন মেনশন বাই পার্লামেন্ট নিজের ইচ্ছা মতো কোয়ালিফিকেশন কিন্তু তাদের জন্য অ্যাড করতে পারে। ঠিক আছে, তাহলে এটা গেল হচ্ছে কোয়ালিফিকেশন। এবার আসি ডিসকোয়ালিফিকেশন। ডিসকোয়ালিফিকেশন যদি দেখো তাহলে এদের দু ধরনের, আমাদের রাজ্যসভা মেম্বারদের দু ধরনের ডিসকোয়ালিফিকেশন আছে। এক কনস্টিটিউশনাল ডিসকোয়ালিফিকেশন, আর একটা হচ্ছে ডিসকোয়ালিফিকেশন বাই পার্লামেন্ট বা বলতে পারো পিপল রিপ্রেজেন্টেশন অ্যাক্ট। এই দুটো ওয়েতে ডিসকোয়ালিফিকেশন আছে। ঠিক আছে, তাহলে মোদ্দা কথা ডিসকোয়ালিফিকেশনের দুটো রাস্তা কি কি হবে দেখে নিই। তো কনস্টিটিউশনাল হিসাবে ডিসকোয়ালিফিকেশনের যে কথা বলা আছে সেটা হচ্ছে আর্টিকেল 102-এ আমাদের রাজ্যসভার মেম্বারদের ডিসকোয়ালিফিকেশনের সমস্ত ডিটেলস দেওয়া আছে। কি কি ডিটেলস দেওয়া আছে আমি চলো দেখেন। প্রথম কথা বলা আছে যে এই রাজ্যসভার যতজন মেম্বার থাকবে তার ভেতর থেকে 1/3 মেম্বার রিটায়ার ইন এভরি 2 ইয়ার্স। প্রতি 2 বছর অন্তর অন্তর যদি দেখো 1/3 মেম্বার কিন্তু রিটায়ার হয়ে যাবে এবং নতুন মেম্বার কিন্তু তার জায়গায় অ্যাপয়েন্টেড হবে। সেকেন্ড, টেনিওর সময়সীমা কতদিন বলা আছে যে 6 ইয়ার্স। ম্যাক্সিমাম একজন মেম্বার ইলেক্ট হওয়ার পর সে কিন্তু 6 ইয়ার্স পর্যন্ত তার টেনিওর কিন্তু মেনটেন করতে পারবে। নেক্সট, কতদিন পর্যন্ত টেনিওর হতে পারবে বললাম 6 ইয়ার্স। সেকেন্ড, থার্ড অপশন কি বললো? থার্ড অপশন বললো হোল্ড অ্যানাদার অফিস অফ প্রফিট আন্ডার গভর্নমেন্ট অর ইউনিয়ন অর স্টেট গভর্নমেন্ট। যদি কেউ মেম্বার অফ পার্লামেন্ট হওয়ার সাথে সাথে সে যদি অন্য কোনো প্রফিট অফ গভর্নমেন্ট বা অন্য কোনো প্রফিট অফ আন্ডার একটা জব নিচ্ছে, অফিস অফ প্রফিট নিচ্ছে আন্ডার এনি গভর্নমেন্ট, ইউনিয়ন বা স্টেট গভর্নমেন্ট, তখনও কিন্তু তার ডিসকোয়ালিফিকেশন হতে পারে। অথবা সে ফিজিক্যালি এবং মেন্টালি আনফিট হয়ে গেছে সে পার্লামেন্টের কাজ চালাবার জন্য, তাহলেও কিন্তু তাকে ডিসকোয়ালিফিকেশন করা যেতে পারে। আর আরেকটা কারণ, সে যদি ইনসলভেন্ট বা দেউলিয়া হয়ে যায় তাহলেও কিন্তু তার ডিসকোয়ালিফিকেশন হতে পারে। তাহলে এখানে কতগুলো গ্রাউন্ড পেলাম? ডিসকোয়ালিফিকেশন, কনস্টিটিউশনাল ডিসকোয়ালিফিকেশনে 5টা ক্যাটাগরি থাকছে। এক, 1/3 মেম্বার অটোমেটিক্যালি 2 বছর পর রিটায়ার হয়ে যাবে। সেকেন্ড, 6 বছরের টেনিওর থাকবে, 6 বছর পর অটোমেটিক রিটায়ারমেন্ট আসবে। তুমি যদি পার্লামেন্টের মেম্বার হও তাহলে তোমাকে অন্য কোনো অফিস অফ প্রফিট হোল্ড করা যাবে না, অন্য কোনো জব তুমি নিতে পারবে না। নেক্সট, ফিজিক্যালি মেন্টালি আনফিট হয়ে গেলে সেটা তোমার ডিসকোয়ালিফিকেশন হতে পারে। আর তুমি যদি দেউলিয়া হও তাহলেও তোমার ডিসকোয়ালিফিকেশন হতে পারে। তো এটা গেল কনস্টিটিউশনাল ওয়ে যার মাধ্যমে মেম্বার অফ পার্লামেন্টস অফ রাজ্যসভা ডিসকোয়ালিফাই হতে পারে আন্ডার আর্টিকেল 102। এছাড়াও আরো দুটো উপায় আছে যার মাধ্যমে কিন্তু ডিসকোয়ালিফিকেশন হতে পারে। সেই ডিসকোয়ালিফিকেশনের উপায় যদি দেখো সেটা হচ্ছে 1951-এ একটা অ্যাক্ট নিয়ে আসা হয়।
এই যে সমস্ত পলিটিক্যাল মেম্বার্সরা আছে তাদেরকে অনেস্ট রাখার জন্য, তারা যাতে তাদের ক্ষমতা এবং তাদের পাওয়ারের মিসইউজেস না করে, তার জন্য যদি দেখো সেখানে একটা রুলস আনা হয়, দ্যাট ইজ অ্যাজ পিপল রিপ্রেজেন্টেশন অ্যাক্ট 1951। এখানে সমস্ত এমএলএ এমপি তাদের এথিক্যাল গ্রাউন্ডে পলিটিক্স করা, সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটাকে স্ট্রিক্টলি বলতে পারো তাদেরকে একটা বাউন্ডেশনের ভেতর রাখে। তো পিপল রিপ্রেজেন্টেশন অ্যাক্ট 1951 কি করে, 1951 তিনটে গ্রাউন্ডস বলে। কি কি গ্রাউন্ড? প্রথম কথা, কোনো একজন এমএলএ বা এমপি সে যদি কোনো ইলেকশন অফেন্স মানে ইলেকশন রিলেটেড কোনো ক্রাইমের ভেতর ইনভলভ হয়ে পারে, তাহলে তার ডিসকোয়ালিফিকেশন হতে পারে আন্ডার পিপল রিপ্রেজেন্টেশন অ্যাক্ট। যদি কোনো জায়গায় তার 2 বছরের জেল বা ইমপ্রিজনমেন্ট হয়ে যায় তাহলে হতে পারে। আর সে যদি কোনো সোশ্যাল ক্রাইম কনসিডার করে থাকে, যেমন আনটাচেবিলিটি, অস্পৃশ্যতা, কোনো লোককে ডিসক্রিমিনেট করা, এই ধরনের যদি কোনো সোশ্যাল ক্রাইম করে থাকে তাহলে কিন্তু আন্ডার পিপল রিপ্রেজেন্টেশন অ্যাক্ট তার ডিসকোয়ালিফিকেশন হতে পারে। তাহলে পিপল রিপ্রেজেন্টেশন অ্যাক্ট 1951 এর আন্ডারে যদি দেখো তাহলে হচ্ছে 3খানা গ্রাউন্ডে তার ডিসকোয়ালিফিকেশন হতে পারে। অ্যান্ড লাস্ট, অ্যান্টি ডিফেকশন ল। অ্যান্টি ডিফেকশন মানে যেমন হচ্ছে তুমি একটা দলের হয়ে জিতলে, পরবর্তীকালে পয়সার লোভে বা টাকার লোভে অন্য একটা দলে হয়ে গেলে, তাহলে কি হলো, অ্যাকচুয়ালি তুমি সাধারণ মানুষের সাথে ঠক করলে বা সাধারণ মানুষকে ঠকালে। এই ধরনের কন্ডিশনের ক্ষেত্রে তোমার উপর যে জিনিসটা লাগু হতে পারে, দ্যাট ইজ অ্যান্টি ডিফেকশন ল, দল ত্যাগ বিরোধী আইন। এবং এই দল ত্যাগ বিরোধী আইনে যদি দেখা যায় তুমি কোনো নিজের দল ছেড়ে হঠাৎ করে অন্য দলে জয়েন করলে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার এগেইনস্টে অ্যান্টি ডিফেকশন ল লাগু হতে পারে এবং তোমাকে কিন্তু ডিসকোয়ালিফাই করা যেতে পারে। তো দোজ আর মেজর 3 গ্রাউন্ডস, যে গ্রাউন্ডস এর ভিতরে কিন্তু ডিসকোয়ালিফিকেশন হতে পারে। তাহলে ক্লিয়ার হলো? আশা করি তোমাদের ক্লিয়ার হলো। তাহলে আজকে আমরা কি কি করলাম? আজকে আমরা স্টার্ট করেছিলাম আমাদের একবারে স্টার্টিং থেকে আমাদের ভারতবর্ষের ডেমোক্রেটিক স্ট্রাকচার, সেখানে আমরা ফেডারেল স্ট্রাকচারের কনসেপ্ট নিলাম। ফেডারেল স্ট্রাকচারের পর যদি দেখো তাহলে আমরা পার্লামেন্টারি স্ট্রাকচার নিলাম, পার্লামেন্টের অরিজিন কিভাবে হলো, সেই পার্লামেন্টের অরিজিন থেকে আমরা ধীরে ধীরে আমাদের ভারতবর্ষের স্ট্রাকচার কিভাবে হলো সেই সমস্ত জিনিসগুলো আমরা স্টাডি করলাম। এই জিনিসগুলো স্টাডি করতে গিয়ে দেখলাম যে আমাদের পার্লামেন্টারি স্ট্রাকচার ব্রিটিশদের থেকে নেওয়া হয়েছে এবং সেটা হচ্ছে বাইকেবিনাল মডেল, রাজ্যসভা এবং লোকসভা। রাজ্যসভা এবং লোকসভার ভেতর আজকে যে পার্টটুকু আমরা কমপ্লিট করলাম, দ্যাট ইজ আওয়ার ফার্স্ট পার্ট, সেটা হচ্ছে রাজ্যসভা। সেকেন্ড ক্লাস যেদিন আসবে সেদিনকে আমরা ছোট্ট একটা পার্ট কপি আমাদের ক্লাসেস নেব, সেই পার্টটা হচ্ছে আমাদের লোকসভা। ঠিক আছে? তো আশা করি তোমাদের যতটুকু আমরা করলাম ততটুকু তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি কোনো রকম ডাউট থেকে থাকে তোমরা কমেন্ট সেকশনে জানিও, আমরা সেটাকে অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল সেটাকে সলভ করার চেষ্টা করবো। তো যাওয়ার আগে, ক্লাসে সলভ করার আগে ছোট্ট করে আমাদের একাডেমি সম্পর্কে বলে দিই। এবিসি একাডেমি অফ সিভিল সার্ভিসেস। যে কোনো রকম কম্পিটিটিভ ফিল্ডে স্টাডির জন্য কিন্তু তোমরা একাডেমিতে কন্ট্যাক্ট করতে পারো। একাডেমিতে কন্ট্যাক্ট করতে পারো 9474586670 নাম্বারে। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং যে কোনো রকম সোশ্যাল মিডিয়া কন্ট্যাক্ট তোমরা কিন্তু করতে পারো। আমরা যে কোনো রকম কম্পিটিটিভ ফিল্ড এবং কম্পিটিটিভ ফিল্ডের সাথে সাথে এডুকেশন রিলেটেড গাইডেন্স প্রোভাইড করে থাকি। একাডেমিকে তোমরা কল করো, যে কোনো রকম কোয়ারি যদি জানার হয় তাহলে একাডেমির অ্যাসোসিয়েটরা তোমাদের হেল্প করবে। তো চলো আজকের ক্লাস এই পর্যন্ত থাকছে। থ্যাংক ইউ। নেক্সট ক্লাসে দেখা হবে আমাদের পার্লামেন্টের সেকেন্ড টপিক নিয়ে, দ্যাট ইজ লোকসভা।